ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ভালো আছেন? জি। ভাইয়া আমার দুইটা প্রশ্ন আছে। বলেন আমরা তো আপনি। জিওর উপরে কোর্স করলাম তো, এই ওটা নিয়ে শর্ট একটা ওভারভিউ আপনার থেকে চাই। আচ্ছা, আচ্ছা, আর অ্যানসার ইঞ্জিন অপটিমাইজেশন। জি জি, আর এইও আর জিওর মধ্যে ঠিক কত পার্সেন্ট মিল আছে, মানে ডিফারেন্স কি, আর দুইটার ভিতরে লিঙ্কিং এর ব্যাপারটা কি? আর হচ্ছে স্কিমা অ্যান্ড এলএলএম রেফস, আমরা গত ক্লাসে যে টেকনিক্যাল ক্লাসটা করলাম, জিও টেকনিক্যাল, এই এইগুলো ছাড়া কি আরো কোনো টেকনিক্যাল ব্যাপার আছে জিওতে? প্রথমত আপনার প্রশ্ন হচ্ছে এইও এবং জিওর মধ্যে পার্থক্য কি, তাই না? আচ্ছা দেখেন, এটা আমি ক্লাসের প্রথম দিকে বলছিলাম অ্যানসার ইঞ্জিন অপটিমাইজেশন। অ্যানসার ইঞ্জিন বলতে সবকিছুই অ্যানসার ইঞ্জিন। সার্চ ইঞ্জিনও একটা অ্যানসার ইঞ্জিন, এই এলএমএম টুলগুলোও একটা অ্যানসার ইঞ্জিন। তো এটা একটা ব্রডার পার্সপেক্টিভ। ঠিক আছে। তো আমরা যা করি ঘুরে ফিরে এগুলো ওই অ্যান্সার ইঞ্জিনের মধ্যেই পড়ে। চ্যাট জিপিটি তো একটা অ্যান্সার ইঞ্জিন, মানে সে অ্যান্সার দিচ্ছেন আপনাকে। আপনার জেমিনাই একটা অ্যান্সার ইঞ্জিন না, সে আপনাকে কন্টিনিউয়াসলি প্রশ্নের সাপেক্ষে অ্যান্সার দিচ্ছে। তো এগুলো সবই হচ্ছে আপনার অ্যান্সার ইঞ্জিন। তো আপনার এই ওর মধ্যে আর হচ্ছে জিওর মধ্যে স্পেশাল যে কোনো পার্থক্য সেটা আসলে নাই, কিন্তু এইটা হচ্ছে আপনার একটা ব্রডার পার্সপেক্টিভ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এরপরে আপনি আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে যে আপনি যে স্কিমা বা এই জিনিসগুলা শিখছেন এটা ছাড়া কি জিওতে আরো কিছু আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে জিওতে এখনো পর্যন্ত যেই ইনফরমেশন গুলা পাইছি বা যে ইনফরমেশন গুলা মানে মানুষের কাছে রিভিল হয়েছে সেই ইনফরমেশন গুলাই আমি দিতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এখনো দেখেন জিওর অনেক কিছু আসলে টেস্টিং এর উপরে আছে। কন্টিনিউয়াসলি আরো কিছু টার্মিনোলজি বের হবে, আরো কিছু বিষয় বের হবে। ঠিক আছে, তো এইটা যখন বের হয় তখন বলা যাবে। আপাতত যেই ইনফরমেশন গুলো আমি পাইছি যে কোনো সোর্স থেকে, আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করা। এর বেশি কিছু আছে বা থাকতে পারে, কিন্তু এখনো সেটা ওইভাবে পাবলিকলি রিভিল হয়নি। ঠিক আছে, যদি হয় সেটা আলোচ্য বিষয়। যেমন ধরেন গুগলের কথাই বলেন, এসইওর কথাই, আপনি 2023 সালে যেটা শিখছেন 25 সালে সেটা না, তাই না? যেমন আমি 17 সালে যে এসইও শিখছি 25 সালে এটা কমপ্লিটলি ডিফারেন্ট। ওটার সাথে ওটার কোনো দূরবর্তী মিলও নাই, তাই না? তাহলে এটা হচ্ছে চেঞ্জিং। প্রত্যেকটা অ্যালগোরিদম আপডেটের সময় যেমন চেঞ্জ হয়, তো ঠিক তেমনি এখানেও চেঞ্জ আসবে। জিপিটি 5 আসছে, জিপিটি 6 7 কি আসবে আমরা তো জানি না। কতটুকু আপডেট হবে আমরা জানি না। হ্যাঁ, আমার পক্ষ থেকে এখন যেটা বলা হচ্ছে যে আপনি শুধু অর্ডার দিবেন, আপনার কার্ড ইনফরমেশন চ্যাট জিপিটির কাছে সেভ করা থাকবে। আপনি শুধু বলবেন এত টাকার মধ্যে এমুক প্রোডাক্ট চাই, আপনাকে ঠিক ঠিক ঘুরে এত টাকার মধ্যে এমুক প্রোডাক্ট আপনার পক্ষ থেকে অর্ডার দিয়ে দিবে। আপনি শুধু বাসায় রিসিভ করবেন। এগুলো কথা হচ্ছে, আমরা জানি না কবে আসবে কখন আসবে। তো এটা একটা নেভার এন্ডিং প্রসেস। যা শিখছেন সেটা আপনার ফান্ডামেন্টাল বেসমেন্ট, এরপরে বাকিটা আপনি এক্সপ্লোর করেন, নতুন কিছু আসলে সেটাতে লেগে থাকেন। তো যা যা মোটামুটি ভাবে আমি পাইছি নলেজে আছে ইনফরমেশন, বা হচ্ছে যেই জিনিসগুলা মানুষ এখনো পর্যন্ত জানতে পারছে বা প্রকাশিত হয়েছে সেগুলাই আমি বলার চেষ্টা করছি। এর বেশি কিছু থাকলে সেটার জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কি শুরু করবো আজকে ক্লাস? আর কেউ কিছু বলবেন নাকি? তো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে আমাদের ব্র্যান্ড মেনশন নিয়ে। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই না? জি। হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। Okay. এখন দেখেন, আমরা
এসইওতে যে জিনিসটা খুব ভালোভাবে শিখছি সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং, তাই না? এসইওতে যেটা লিঙ্ক বিল্ডিং, জিওতে বা এলএমএম এসইওতে সেটা হচ্ছে কি আপনার ব্র্যান্ড মেনশন। আচ্ছা, এসইওতে যেভাবে অথরিটি সৃষ্টি হয় সেটা হচ্ছে লিঙ্কের দ্বারা। আমরা যেমন জানি গুগল কি করে, লিঙ্ক ধরে ধরে ক্রল করে, এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে ক্রল করে। আপনি আপনার সাইটে কোনো একটা পেজকে ইন্টারনাল লিঙ্ক দিয়েছেন, গুগল সেই লিঙ্কে ক্রল করবে, সেই লিঙ্কের ইনফরমেশন গুলো পড়বে। কাউকে এক্সটার্নাল লিঙ্ক দিয়েছেন, সেই লিঙ্কে সে প্রবেশ করবে, সেই লিঙ্কের ইনফরমেশন গুলা সে পড়ার চেষ্টা করবে। সেই পেজ থেকে দেখা গেল কি আরো একটা পেজকে লিঙ্ক দেওয়া, গুগল ওই লিঙ্ক ধরে আরো একটা পেজে যাবে, ওই লিঙ্কে গিয়ে দেখলো আরো একটা পেজকে লিঙ্ক দেওয়া, গুগল ওই লিঙ্ক ধরে আরো একটা পেজের কাছে যাওয়ার চেষ্টা করবে। তো এটা একটা নেভার এন্ডিং প্রসেস। তো এই গুগলের বট, এই ক্রলার, সে এই ওয়ার্ল্ড ওয়াইড ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ক্রল করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। এখন এইভাবে গুগল যখন দেখে, গুগলের ক্রলার দুনিয়া জুড়ে যে আপনার সাইটকে কত জায়গা থেকে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী আপনার র্যাঙ্কিংটাকে আপ করে। গুগলের ভাষ্য মতে এই ভদ্রলোককে সবাই রেফার করতেছে, তাই তাকে র্যাঙ্কিং এ উপরের দিকে দেওয়া হোক। ধরেন আপনি প্রোগ্রামিং শিখবেন, প্রোগ্রামিং কে ভালো শিখায় আপনি জানতে চাচ্ছেন, আপনি একটা গ্রুপে পোস্ট করছেন যে আমি ভালো প্রোগ্রামিং শিখবো, কই শিখায়? একজন বলল ওস্তাদ, একজন বলল ইন্টারেক্টিভ কেয়ার, একজন বলল হাসিন ভাইয়ের কোর্সে ভর্তি হন, একজন বলল ঝঙ্কর মাহবুবের কোর্সে ভর্তি হন, একজন বলল সুমিত সাহা, কেউ বলল আলী হোসেন, অনেকগুলা নাম বলতে থাকলো। আপনি দেখলেন কি ওই পোস্টে ম্যাক্সিমাম মানুষ ধরেন ঝঙ্কর মাহবুবের কথা বলতেছে, প্রোগ্রামিং হিরো যেটা অনেক পপুলার, ঝঙ্কর মাহবুব। দেখলেন যে এবার মোটামুটি 50টা কমেন্ট করছে, এর মধ্যে 20 জন বলছে ঝঙ্কর মাহবুব, আর বাকি 30 জন মিলায় ঝিলায় অন্যগুলা বলছে। তাহলে দেখেন এই যে 20 জন বেশিরভাগ মানুষ যাকে রেফার করলো, ঠিক আছে, এইটাই কি হলো, এটা যেমন জিওর কাছে ব্র্যান্ড মেনশন, গুগলের কাছে লিঙ্ক। ঠিক আছে, সো গুগল দেখবে লিঙ্ক ধরে, লিঙ্ক দিয়ে কত জায়গায় আপনাকে মেনশন করা হয়েছে, আপনার কিওয়ার্ড মেনশন করা হয়েছে, আপনার অথরকে মেনশন করা হয়েছে, আপনার কোম্পানিকে মেনশন করা হয়েছে, আপনার প্রোডাক্টকে মেনশন করা হয়েছে, আপনার সার্ভিসকে মেনশন করা হয়েছে, আপনার নির্দিষ্ট একটা পেজের তথ্যকে মেনশন করা হয়েছে, কত জায়গায় করা হয়েছে এটা গুগল দেখবে লিঙ্ক ধরে। আর এলএমএম বা জিও টুল গুলা লিঙ্ক দিয়ে করুক আর লিঙ্ক ছাড়া করুক, কত জায়গায় মেনশন করা হয়েছে সেটা দেখুন। এর কারণটাও আপনারা সবাই জানেন পরিষ্কার, কারণ এই এলএমএম টুল গুলা তারা প্রি ট্রেইনড ডেটার ভিত্তিতে কাজ করে, এবং মাঝে মাঝে তারা লাইভ সার্চ করেও রেজাল্ট দেয়। তো তাদের কাছে লিঙ্ক ধরে দেওয়াটা গুরুত্বপূর্ণ না, কারণ তারা কন্টেন্টটাকে বেশি প্রায়োরিটি দেয়। ঠিক আছে, তো তাদের কাছে মেনশনটা গুরুত্বপূর্ণ, কে কাকে মেনশন করতেছে, ঠিক আছে, কোথা থেকে কাকে মেনশন করা হচ্ছে। এবার আসি, দেখেন ট্রেডিশনাল এসইওতে আমরা যেটা করি, আমরা কিওয়ার্ড ধরে র্যাঙ্ক করি। আর হচ্ছে এলএমএম এসইওতে আমরা কি করি, আমরা অ্যান্সার, সামারি, ওভারভিউ যেটা আসে গুগলের এআই ওভারভিউ বা সামারি, চ্যাট জিপিটি, জেমিনাই ইত্যাদির অ্যান্সার, এগুলাতে আমরা র্যাঙ্ক করার চেষ্টা করি। আচ্ছা, তো এলএমএম টুলগুলা শুধুমাত্র আমার সাইটটা পড়ে না, বরঞ্চ আমার সাইটটাকে কে কোন জায়গা থেকে কোন সিগন্যাল দিছে, কোন টানে কথা বলছে, কোন রিভিউতে কথা বলছে, কতটুকু জোর দিয়ে কথা বলছে, সবকিছুই সে কিন্তু ধরতে পারে, সেইভাবেই সে র্যাঙ্কিং দেয়। আচ্ছা, এরপরে আসি আমরা, এখন এলএমএম টুলগুলা দেখেন কিভাবে এখন আমাদেরকে খুঁজে পায়। এলএমএম টুলগুলা দেখেন এই যে ব্র্যান্ড মেনশন, আমাকে আমার ব্র্যান্ডের নাম কোথায় নেওয়া হয়েছে, আমাকে কোথায় রেফারেন্স দেওয়া হয়েছে, সাইটেশন দেওয়া হয়েছে, আমার প্রোডাক্টের রিভিউ কি, আমার সম্পর্কে পজিটিভ নেগেটিভ কি কথা বলা আছে মার্কেটে,
আমার সম্পর্কে মানুষ নিরপেক্ষভাবে কোন ধরনের ডিসকাশন করে সেগুলাও সে নিয়ে আসে। তো এইখানে ব্যাকলিঙ্ক থাকুক আর না থাকুক, সে ব্র্যান্ড মেনশনটাকে প্রাধান্য দেয়। আচ্ছা, তো দেখেন দোকান প্লাগইন, এটা কি কেউ যদি শুধু বিভিন্ন জায়গায় ডিসকাশন করলো যে দোকান প্লাগইন কেমন, ধরেন যে 10 জনের মধ্যে 7 জনই ভালো বলছে, তাহলে সে ওই ডিসকাশনটাকে প্রায়োরিটি দিবে, এখানে লিঙ্ক থাকুক আর না থাকুক। আচ্ছা, দেখেন ব্যাকলিঙ্ক যদি আমরা বেশি বেশি করি, তবে কিন্তু গুগলের কাছে ভ্যালু আছে, বিশেষ করে গুগলের যে এআই মোড আছে সেটার কাছেও ব্যাকলিঙ্কের ভ্যালু আছে। এবারে কেউ কেউ বলে যে জেমিনাইয়ের কাছেও এটার প্রাসঙ্গিকভাবে কিছু ভ্যালু আছে, কারণ সে গুগল। ঠিক আছে, কিন্তু ওভারঅল যদি আমরা ব্র্যান্ড মেনশন করি, তাহলে এটা সব জায়গায় ভ্যালু আছে। সার্চ ইঞ্জিনে হয়তো একটু কম, মানে কিন্তু ভ্যালু নাই বলা যাবে না। তাছাড়া সবগুলো এলিমেন্ট টুলগুলোতেও এটা ভ্যালু আছে। আচ্ছা, ব্যাকলিংকে যেমন হয় দেখেন, অ্যাঙ্কর টেক্সটটা খুব গুরুত্বপূর্ণ। কোন টেক্সটে আপনি, কোন অ্যাঙ্কর টেক্সটে আপনি লিংক নিচ্ছেন, মানে আপনি যেই লিংক, যেই টেক্সটটা থেকে লিংক নিচ্ছেন সেটাতে কি লেখা আছে, হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন সি মোর, এটা একটা লিংক হতে পারে, লার্ন মোর, এগুলো একটা লিংক হতে পারে, এগুলো জেনেরিক লিংক। এটার চেয়ে আপনার ব্র্যান্ডের নাম ধরে, আপনার কিওয়ার্ডের নাম ধরে দেওয়াটা আরো বেশি গুরুত্বপূর্ণ। জি, এটিএম জিওল ভাই বলেন, ফার্স্ট বলে ফেলেন। ব্র্যান্ড বলতে আপনি অ্যাকচুয়ালি মানে একটু এক্সাম্পল দিতে পারেন যে হোয়াট ডু ইউ কল ইট ব্র্যান্ড, মানে এটা এলএলএম তো আমি বুঝতে পারছি যে সে একটা সামারাইজড অ্যানালিটিক্যাল ভিউ ইন ডেসক্রিপটিভ ফর্ম আমাদের সামনে তুলে ধরে, বাট এই ব্র্যান্ড বলতে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইট ইন্ডিকেটিং? ওকে, এখন ধরে নেন, আমি যদি দেখে আসি, আই হোপ আমি আপনাকে বুঝাইতে পারছি ব্যাপারটা, কিন্তু হ্যাঁ আমি, ব্র্যান্ড বলতে আমরা যারা সাধারণ মানুষ ব্র্যান্ড যদি বুঝি, লেটস সে ফর এক্সাম্পল অ্যাডিডাস ইজ এ ব্র্যান্ড, নাইকি ইজ এ ব্র্যান্ড, ঠিক আছে না, পুমা একটা ব্র্যান্ড, এগুলো স্পোর্টস ওয়ার্ল্ডের এইগুলো হলো আইকন, ঠিক জি, আছে না, যেমন ইন্টেল, এটা একটা ব্র্যান্ড, তারপরে মনে করেন যে এএমডি একটা ব্র্যান্ড। তো আমরা অ্যাকচুয়ালি এই ব্র্যান্ড বলতে কি বোঝাচ্ছি এখানে এলএলএম এর ভাষায়? আচ্ছা, তো আপনি যেটা বলছেন ওইটাই ব্র্যান্ড, আপনি যেটা বলছেন ওইটাই ব্র্যান্ড, ঠিক আছে। তো এখন সো কথা এলএলএম হচ্ছে, এর কাছে যে ব্র্যান্ডগুলি আসবে সেই ব্র্যান্ডের আমাদেরকে কিছু একটু দুই একটা নাম বলবেন যে এগুলিকে আমরা, দিস ইজ হোয়াট দ্য ব্র্যান্ড ইন দ্য আইজ অফ এলএলএম। আচ্ছা, আপনি যেটা বুঝছেন ওইটাই ব্র্যান্ড। হ্যাঁ, এডিডাস জি। একটা ব্র্যান্ড, অ্যাপল একটা ব্র্যান্ড, নাইকি একটা ব্র্যান্ড, ঠিক আছে, এটাই ব্র্যান্ড। আচ্ছা, আমি একদম ধরেন বইয়ের এগুলো তো ডেফিনেশনে গেলাম না, পপুলার, যদিও আমি আমাদের আমরা বিজনেসের যেগুলো ছাত্র। নিয়ে কাজ করতেছি আচ্ছা, সেগুলো তো পপুলার এখন ব্র্যান্ড। দেখেন, আপনার প্রশ্নটা হইতে পারে এরকম যে, তাহলে যদি অ্যাডিডাস, অ্যামাজন, অ্যাপল, নাইকি এরা যদি ব্র্যান্ড হয়, হ্যাঁ, ব্র্যান্ড বলতে যদি ওইটাই বুঝে থাকি, তাহলে একটা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার, হ্যাঁ, যে নির্দিষ্ট একটা সাইটের এসইও করবে, তাহলে সে এই ব্র্যান্ডের সাথে কিভাবে টেক্কা দিবে? প্রশ্ন হতে পারে এইটা। তো ব্র্যান্ড বলতে কম বেশি সবাই আমরা এটাই বুঝি, তাই না, যে না, আমার কিন্তু এখানে কিন্তু আমার মনে হয় কি যেখানে আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো, সে ফর এক্সাম্পল আমি একটা ব্যাকলিঙ্ক, আমি গুগলের ভাষায় আমি বলতেছি, আমি একটা কন্টেন্ট লিখলাম, সেই কন্টেন্টের সে ফর এক্সাম্পল আমি একটা বলছি যে সোয়াট অ্যানালাইসিস, কথা কথা বলছি, সোয়াট অ্যানালাইসিসের একটা মানে ভেরি মডার্ন ভার্সন অফ এক্সাম্পল আছে, সে একজন বিজনেস কি এক্সিকিউটিভের ব্লগে। তো আমি সেই কন্টেন্টটার সাথে আমি সোয়াট অ্যানালাইসিসটাকে আমি লিঙ্ক করলাম, আমি যে এক্সপ্লেনেশন দিলাম সেই এক্সপ্লেনেশনের একটা ডিটেইল ফর্ম আছে ওই ভদ্রলোকের ব্লগে। তো এখানে হু ইজ দ্য ব্র্যান্ড, দ্য ইন্ডিভিজুয়াল? আচ্ছা, তো আপনি আপনি কি সে এটা আমি বলতে আমি চাচ্ছেন? আরেকটু সহজ ভাষায় মনে করেন, আপনি তো ইউ আর মানে আমাদের মানে কন্টেম্পোরারি ডিজিটাল মার্কেটিয়ার ওয়ার্ল্ডে ইউ আর ওয়ান অফ দি ফ্রন্ট রানার অফ মেকিং আস আন্ডারস্ট্যান্ড জিইও। তা আপনার যে সমস্ত ব্লগ আছে
সেখানে আমি জিওর সম্বন্ধে আমি কিছু একটা লেখা পড়লাম, পড়ে আমার খুব ভালো লাগলো, তো আমি একটা কন্টেন্ট একটা তৈরি করলাম যেখানে আমি আপনার কন্টেন্টটাকে আমি রেফার করতে চাই। তাহলে কি আমি আপনাকে কি এর ব্র্যান্ড ধরবো, নাকি আপনার যে কোম্পানি বা যে ব্লগ সাইটটার নাম ওইটা হবে ব্র্যান্ড? কে হু উইল বি দ্য ব্র্যান্ড, ইন্ডিভিজুয়াল রাইটার অর দি সাইট ইটসেলফ? আচ্ছা, ভালো বলছেন, আমি বুঝতে পারছি। আমি প্রথম দিকেই আপনার প্রশ্নটা বুঝতে পারছিলাম। আচ্ছা, এখন দেখেন, রাইটার হচ্ছে অথর। রাইটার অথর প্লাস ব্র্যান্ড দুইটাই হতে পারে, আবার সে শুধুমাত্র অথর হতে পারে। আচ্ছা, এখন দেখেন এইখানে ব্র্যান্ড বলতে তাহলে আমরা জিনিসটাকে কিভাবে বুঝবো, বা এই ব্র্যান্ড মেনশন বলতে আমরা কি বুঝবো? আচ্ছা, আলটিমেটলি আমরা যখন একটা বিষয় কভার করি, এটা একটা ব্রডার পার্সপেক্টিভে কভার করি। দেখেন, তো এই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির প্রতিষ্ঠানের আলটিমেট গোল হচ্ছে কি, যে দিন শেষে হচ্ছে এই এসইও করে সেল জেনারেট করা। সে র্যাঙ্কিং করবে, র্যাঙ্কিং করে তার এখানে কাস্টমার আসবে, তার এখানে সেল জেনারেট হবে। ঠিক আছে, তো যখনই এই জিনিসটা আসে র্যাঙ্কিং, এবং এইখান থেকে সে সেল জেনারেট করবে, কারা করবে? কোম্পানিগুলা করবে, তখনই কিন্তু এই ব্র্যান্ডের কম্পারিজনটা আসে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কোম্পানিগুলো ব্র্যান্ড, এটা নিয়ে আমাদের কারো কোনো ডাউট নেই। আচ্ছা, এখন দেখেন দুইটা বিষয় হতে পারে। একটা হচ্ছে আমি নির্দিষ্ট একটা ব্লগ লিখলাম, এই ব্লগের মধ্যে আমি একটা খুব ইনফরমেশনাল ব্লগ লিখলাম, কোনো ব্র্যান্ডের নাম গন্ধ কিছু নেই। তাহলে এই ব্লগটার র্যাঙ্কিং এর ক্ষেত্রে ব্র্যান্ড মেনশন কি হবে? দ্বিতীয়ত হচ্ছে, এই যে বড় কোম্পানিগুলো ব্র্যান্ড, এইটা আমরা বুঝলাম। তাহলে এখন যে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার আছে তার ব্র্যান্ড কি, বা একটা ছোট প্রোডাক্ট আছে তার ব্র্যান্ড কি, তাই না? So, এইটা হচ্ছে প্রশ্ন। So, এই দুইটা বিষয় আসতে পারে। এখন প্রথম কথা হচ্ছে ব্র্যান্ড বলতে ওইটাই, যে আমরা যে কোনো কিছু এক কথায় মানুষের মনে যেটা গেঁথে গেছে সেটাকে আমরা কি বলি? ব্র্যান্ড। যে মানুষ হোন্ডা বলতে, যখন হোন্ডা বলে, হোন্ডা একটা কিন্তু কোম্পানির নাম, এটা কিন্তু কিন্তু মানুষ এটাকে কি নয়, এটা এত ডিপলি মানুষের মনে গেঁথে গেছে যে এখন এটাই একটা ব্র্যান্ড। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি যখন একটা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার, সে তার ব্লগে রিভিউ লিখে, সে কোন টপিকের উপর লিখতেছে, কোন প্রোডাক্টের উপর লিখতেছে, কোন সার্ভিসের উপর লিখতেছে, সেটা ব্র্যান্ড হিসেবে কনসিডার হবে। কথার কথা, ধরেন আমি ধরেন এই যে সাস এসইও নিয়ে লিখলাম, তাহলে আমি ধরেন 10টা সাস এসইও টুলের রিভিউ লিখলাম। এই ক্ষেত্রে এই 10টা সাস এসইও টুল ব্র্যান্ড হিসেবে কাউন্ট হবে। সো যার মেনশনটা ভালো, তার সাথে যদি, তার কন্টেক্সের সাথে যদি আমার ব্লগ মিলে যায়, এবং আমার কন্টেন্টের কোয়ালিটি যদি এলএমএম এর পছন্দ হয়, তখন কিন্তু সেই ব্র্যান্ড মেনশনটা যাকে দিয়ে রিভিউ লিখছি সে পাবে। পাশাপাশি আমার সাইট কি পাবে? আমি আমার সাইটটা আমি যতটুকু এলএমএম এ কভার করতে পারি, আমার অথর্বায় যত জায়গায় আমি পূরণ করতে পারি, সেই ক্ষেত্রে আমার ওই সাইটের নাম যেটা আছে সেটাও কি আস্তে আস্তে লো কম্পিটিটিভ হোক, কিন্তু সেটাও কিন্তু একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সো ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হলে এটা অথর হতে পারে, এবং সেটা একটা ছোট করে হোক, সেটা একটা ব্র্যান্ডেড সাইটকে কিন্তু দিন শেষে রিপ্রেজেন্ট করে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি, বাট এখানে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি। সিন্স এলএলএম, সে কিন্তু যে ফিডব্যাক মানে রিপোর্ট তৈরি করে, এটা কিন্তু সেলফ জেনারেটেড রিপোর্ট। এম আই রাইট? সে বেসড অন তার ডেটা সেলফ হ্যাঁ, জেনারেটেড, সেলফ ঠিক আছে, জেনারেটেড কিন্তু মানে সে আমি আমি তাকে একটা প্যারামিটার দিয়ে দিলাম, সেই প্যারামিটারের ভিতর থেকে সে যেখানে যেখানে যা যা করা দরকার, অ্যাট হিজ ওন হি ফাইন্ড ডিগস আউট অল দ্য রেলিভেন্ট ইনফরমেশন টু স্যাটিসফাই মি। তাহলে আমি বলবো, যখন সে আমাকে এই রিপোর্টটা প্রডিউস করবে, সেখানে কিন্তু আমি দেখতে পারবো যে সে কোন কোন জায়গার থেকে এটা তুলে নিয়ে আসছে, এবং হি উইল গিভ মি অ্যান ইন্ডিকেশন। তো আমি বলবো যে এলএলএম, যে যে টুলসটা আমাকে
আমাকে এই ফিডব্যাকটা দিচ্ছে, সে নিজের থেকেই বের করে নিচ্ছে হু আর দ্য ডিক্লেয়ার্ড অর রিকগনাইজড ব্র্যান্ড। ইজ দ্যাট কারেক্ট? ভাইয়া সরি ভাইয়া আমি কথা বলার জন্য, বাট এই মানে সাপোর্ট ক্লাসের মতো হইয়া যাইতেছে এই ক্লাসটা, মানে আমাদের তো সরি আর ভাই, এটাকে দেখেন একটু প্লিজ। আমি আমার প্রশ্নটা বুঝছেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি, হ্যাঁ। আপনি তাহলে উনি ওই এলএমএম টুলগুলা যাকে রেফারেন্স দিচ্ছে, হ্যাঁ, তাকে অবশ্যই মানে অথরিটি হিসেবে ধরে নিয়ে তার কাছ থেকে রেফারেন্স দিচ্ছে। তো এই তার এলএমএম মানে সেই টুলগুলা, ডিসাইড করছে, সেই তো তাহলে এলএলএমই ডিসাইড করছে কে কে ব্র্যান্ডে পরিণত হয়েছে। আচ্ছা, এটা সে ডিসাইড করছে, কিন্তু এই যে ডিসাইড করার জন্য যে অ্যালগোরিদম জানা দরকার, র্যাঙ্কিং ফ্যাক্টর জানা দরকার, আমরা সেটাই জানতেছি। তাহলে কিসের ভিত্তিতে গুগল যেমন 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর ভিত্তি করে একটা সাইটকে র্যাঙ্ক দেয়, তাহলে এলএমএম টুলগুলো কোন র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর ভিত্তি করে তাকে মেনশন দেয়, তাই না? তো ওই র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে আজকের যে টপিক, ব্র্যান্ড মেনশন। তো যার ব্র্যান্ড মেনশন অসংখ্য জায়গায় পাইছে, এটা তার একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, ওই র্যাঙ্কিং এটা ফ্যাক্টরের তো উপর ভিত্তি এসিওর করে ক্ষেত্র দিছে। ভাই, সাইরার ভাই, এটা কিন্তু এসিওর ক্ষেত্রেও কিন্তু এটা ছিল যে যে সে যত বেশি ব্যাকলিংক মানে মানে অথেন্টিক ব্যাকলিংক পাবে আচ্ছা ভাই, আমার তত শেষ এটা। করতে দেন। আপনি জি। যদি শেষ করার আগে পাল্টা প্রশ্ন করেন, ঠিক আছে, তাহলে কিন্তু ক্লাস আজকে সারাদিনও শেষ হবে না। এসিওর ক্ষেত্রে যেটা পার্থক্য, আমি একদম ক্লাসের প্রথমেই বলছি, এসিওর ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে এসিও লিঙ্কটাকে প্রায়োরিটি দেয়, আর এলএমএম টুলগুলো হচ্ছে লিঙ্ক সহ দেখ, লিঙ্ক ছাড়া দেখ, দুইটাকেই প্রায়োরিটি দেয়, এই পার্থক্য। এবার বলেন আপনার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আর আমরা হচ্ছে প্রশ্নগুলা ক্লাসে শেষে করি, তাহলে আশা করি সবাই মোটামুটি ক্লাসটা এনজয় করবেন, ঠিক আছে। প্রশ্ন আপনার নোট রাখেন, কোনো সমস্যা নেই, আমরা ক্লাসের শেষে মন খুলে ডিসকাস করবো। আচ্ছা, আমরা কই যেন ছিলাম? স্লাইডে ছিলাম ভাইয়া, আমরা স্লাইডে। আচ্ছা, আমি লিখছি। আপনি বলতেছিলেন যে যে এলএলএম গুলি ব্র্যান্ড দিয়ে তারা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে, জি। এইটাই এই জায়গাটাই আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। উম, আচ্ছা, ঠিক আছে। So, আমরা এই জায়গায় ছিলাম যে এলএমএম টুলগুলা দেখেন, সে এই যে যেটা বলতেছিলাম যে দোকান প্লাগইন, এখন এই দোকান প্লাগইনকে দেখেন ইন্ডিভিজুয়ালি মানুষ রেডিটে এটা নিয়ে ডিসকাস করতে পারে, কোরায় ডিসকাস করতে পারে, অন্য কোনো ফোরামে ডিসকাস করতে পারে, ইন্ডি হ্যাকারতে ডিসকাস করতে পারে, ব্ল্যাক হেড ওয়ার্ল্ডে ডিসকাস করতে পারে। সো যত জায়গায় ডিসকাশন করবে, এই ডিসকাশনের সামারিটা বা এই ডিসকাশনের টপিকটা, এটা এলএমএম এর কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এইখানে হয়তো কোনো লিঙ্কে আসে নাই, কিন্তু ডিসকাশনটা আসছে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ড মেনশন, ঠিক আছে। সো এই ক্ষেত্রে দেখেন এই যে দোকান প্লাগইন, হ্যাঁ, হয়তো এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড কোনো ব্র্যান্ড না, কিন্তু এইটা ওই সেগমেন্টে, ওই ছোট্ট একটা সেগমেন্টে, এই প্লাগইনের সেগমেন্টে এটা একটা ব্র্যান্ড, সেই হিসাবে সেটাকে কাউন্ট করবে, ঠিক আছে। তো এটাকে যতবার মেনশন করা হয়েছে লিঙ্ক সহ কিংবা লিঙ্ক ছাড়া, সেটাকে এলিমেন্ট টুলগুলো প্রায়োরিটি দিবে। আচ্ছা, এরপরে দেখেন দ্য রোল অফ লিঙ্ক বিল্ডিং ইন এলএমএম এসইও। হ্যাঁ, এখন যদি কথা বলে যে ভাই লিঙ্ক বিল্ডিং কি দরকার নাই, হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং দরকার আছে। Because আমরা তো বলতেছি না যে ট্রেডিশনাল এসইও ডেড, আমরা বলতেছি কি এলএমএমটা হচ্ছে ট্রেডিশনাল এসইও করবো, করে বাড়তি কিছু করবো, তাই না? তো ব্যাকলিংকটা স্টিল গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো যেহেতু প্রায়োরিটি দেয়, আমরা ব্যাকলিংক করব। ইভেন গুগলের এআই মোডেও ব্যাকলিংকের প্রায়োরিটি আছে। তো আমরা ব্যাকলিংক করব, পাশাপাশি আমরা আহ, যত বেশি ব্র্যান্ড মেনশনটা তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ব্র্যান্ড মেনশন ভার্সেস ব্যাকলিংক, এটা মোটামুটি আমি বলে ফেলছি। মানে লিঙ্ক সহ কিংবা লিঙ্ক ছাড়া দুইটাই ব্র্যান্ড মেনশন হতে পারে, আর ব্যাকলিংক শুধুমাত্র লিঙ্ক সহ হবে। আচ্ছা, ইভেন ব্যাকলিংকের মধ্যে কিন্তু আবার ক্লাসিফিকেশন আছে, ডু ফলো নো ফলো। হ্যাঁ, ব্র্যান্ড মেনশনের মধ্যে কিন্তু ডু ফলো নো ফলো নাই। নো ফলো ব্যাকলিংক হলে কি করে, সার্চ ইঞ্জিন গুলা ওই ব্যাকলিংকটাকে ক্রল করে না। ডু ফলো মানে কি, সেটাকে কিন্তু সে ক্রল করবে, ঠিক আছে। কিন্তু ব্র্যান্ড মেনশন এটা ডু ফলো নো ফলো কিছু নাই, মেনশন করলেই হয়েছে।
লিঙ্ক ছাড়া মেনশন করলেও হয়েছে। আচ্ছা, এখন এই যে দেখেন, এই ক্ষেত্রে আপনি যদি ভালো ব্র্যান্ড মেনশন তৈরি করতে চান, এই ইউজিসি কন্টেন্টকে খুবই গুরুত্ব দেয় এলএমএম টুলগুলা। যে কারণ তারা আসলে মানুষের আচরণ থেকে, মানুষের ইনফরমেশন থেকে, মানুষের ডিসকাশন থেকে এলএমএম টুলগুলা ট্রেইনড হয়েছে। দেখেন, আমরা এখন যেভাবে কথা বলি, এখন দেখবেন এলএমএম টুলগুলা রিপ্লাইটা ঠিক ওই রকমই হয়, কাছাকাছি মানুষের মতো। প্রথম দিকে রোবোটিক অ্যান্সার মনে হইতো, যখন এআই টুলগুলো প্রথম দিকে আসছিল আমরা পড়েই বুঝতে পারতাম যে এটা এআই লিখছে। এখন পড়ে বোঝা কঠিন, এখন এআই ছবি দেখে বোঝা কঠিন, এখন এআই ভিডিও দেখে বোঝা কঠিন কোনটা মানুষ কোনটা এআই। দিন দিন এটা কঠিন হয়ে যাচ্ছে, একসময় হয়তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না যে এটা এআই এটা মানুষ। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে এই জিনিসগুলা তারা কিভাবে শিখছে? এই মানুষের হিউম্যান বিহেভিয়ার থেকে শিখছে। এটা কোথায়? এই যে আমরা বিভিন্ন অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায় একটা ব্লগের নিচে যে আমরা প্রশ্ন করে উত্তর দেই, ওই জায়গা থেকে সে এটা শিখে। আমরা রেডিটে প্রশ্ন করে উত্তর দেই, কোরায় প্রশ্ন করে উত্তর দেই, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করে উত্তর দেই, কমিউনিটিতে বিভিন্ন প্রশ্ন করে উত্তর দেই, বিভিন্ন ফোরামে প্রশ্ন করে উত্তর দেই। এই সব জায়গা থেকে সে মানে এই হিউম্যানের বিহেভিয়ার, কথা, প্রশ্ন, উত্তর কেমন হয় এগুলো সে ট্রেন হয়। ঠিক আছে, তো এইসব জায়গায় যেখানে ডিসকাশন হয়, সেখানে আমার প্রোডাক্টের, আমার ব্র্যান্ডের, আমার সার্ভিসের যখন আমি ডিসকাশনে অংশগ্রহণ করব, সেটাকে এলিমেন্ট টুলগুলা অনেক বেশি প্রায়োরিটি দেয়। আচ্ছা, এখন এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে কন্টেন্টের সিন্ডিকেশন করা। কন্টেন্টের সিন্ডিকেশন বলতে, আপনি আপনার ব্লগে একটা কন্টেন্ট লিখছেন, লিখার পরে আপনাকে চেষ্টা করতে হবে এই কথার সাপেক্ষে যুক্তি তুলে ধরা। আপনি যে রাইট, আপনার কথার সাপেক্ষে আপনি যুক্তি তুলে ধরবেন। কোথায় যুক্তি তুলে ধরবেন? বিভিন্ন সাপোর্টিং আর্টিকেলে সিমিলার কথাগুলোই লিখবেন। হ্যাঁ, ধরেন আপনি লিঙ্কডইনের আর্টিকেলে, মিডিয়ামের আর্টিকেলে, হ্যাঁ, যত আর্টিকেল সাবমিশনের সাইট আছে, ব্লগারে, অন্যান্য ওয়েব টুতে, আপনি যখন সিমিলার কাইন্ড অফ কথাটা লিখবেন আপনার আর্টিকেলের সাপেক্ষে, সেগুলা এআই জেনারেটেড হোক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেগুলা আপনি ইউজিসি কন্টেন্টে যেগুলা দিচ্ছেন, ইউজার জেনারেটেড কন্টেন্ট সাইটগুলোতে যেগুলো দিচ্ছেন, সেগুলো এআই জেনারেটেড হোক, সমস্যা নেই। কিন্তু আপনার কথার সাপেক্ষে যখন এলিমেন্ট টুলগুলা দেখবে আরো 10টা জায়গায় একই রকম কথা হচ্ছে, একই রকম ডিসকাশন হচ্ছে, আপনার মতের পক্ষে অনেকেই হা ভোট দিয়েছে, তখন দেখা যাবে কি আপনার এই র্যাঙ্কিংটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কন্টেন্টটাকে আপনি সিন্ডিকেট করছেন, সব জায়গায় আপনার কথা। মানে বাজারে যেমন সিন্ডিকেট করলে কি হয়, যে সব জায়গায় আপনার প্রোডাক্ট, আপনার কাছেই প্রোডাক্ট আছে আর কারো কাছে এটা অত বেশি নাই। সিন্ডিকেটকে এটা বলে না, ঠিক তেমনি কন্টেন্টটাকে সিন্ডিকেট করবেন, যে আপনার কথার সাপেক্ষে লজিক দেখানোর জন্য আপনি বিভিন্ন জায়গায় ওই রিলেটেড আর্টিকেল তৈরি করবেন। তখন দেখা যাবে এলিমেন্ট টুলগুলা সেইখান থেকে ট্রেন্ড হয়েছে এবং আপনার কথা সত্য, ওইটাকে সে প্রায়োরিটি দিবে। ঠিক আছে, যদি লজিক্যাল ওয়েতে এটা আপনি করতে পারেন। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের সামারি। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে কিছু ব্র্যান্ড মেনশনের টেকনিক দেখাবো, যেটাকে আপনারা যদি ব্যাকলিংকের কাজেও লাগান, আশা করি খারাপ হবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে কিছু ব্যাকলিংকের বা ব্র্যান্ড মেনশনের টেকনিক দেখাবো। আমি আশা করি ম্যাক্সিমাম গুলাই, কিছু কিছু আপনারা জানেন, এমন কিছু আমি দেওয়ার চেষ্টা করবো যেটা আপনারা আগে প্র্যাকটিস করেন নাই বা আগে সচরাচর প্র্যাকটিস করেন নাই, কিন্তু আমি দেখানোর পরে আপনার কাছে মনে হবে যে ভাই এটা একটা ভালো ওয়ে হতে পারে। গতানুগতিক যে ব্যাকলিং গুলো আছে, আমি এখন যেটা দেখাবো একটু ডিফারেন্ট। ঠিক আছে, একটু ডিফারেন্ট, কিন্তু আশা করি এটা কাজ করবে। কিভাবে কাজ করবে আমি দেখাবো আপনাদেরকে, যে আমি কিভাবে কাজে লাগাইছি। একদম যা দেখাবো একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমার রিয়েল লাইফ থেকে এক্সপিরিয়েন্স থেকে দেখাবো যে আমি এটা নিজে করছি। আচ্ছা, আচ্ছা, ফার্স্টে যাই, ধরেন 1 নম্বরে ব্র্যান্ড মেনশন পাওয়ার একটা ওয়ে হচ্ছে কি, পার্টনারশিপ করা সবার সাথে। আচ্ছা, পার্টনারশিপ কি দেখেন,
ধরেন আমরা যদি যাই, দেখেন আমরা উইডেক্সে একটা পেজ বানাইছি, এই পেজের নাম দিছি কি উইডেক্স পার্টনার নেটওয়ার্ক। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানের সাথে যারা যারা কাজ করে তাদেরকে আমরা কি বলছি, পার্টনার। ওকে, তাহলে দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো ওয়ার্ডপ্রেসের সাথে যায়, ওয়ার্ডপ্রেস একটা পার্টনার, উকমার্স একটা পার্টনার। হ্যাঁ, এই যে দেখেন মেইল অপটিন, থিম এক্সপার্ট, ক্লাউড ওয়েব, এগুলো হচ্ছে কি আমাদের পার্টনার। এখন দেখেন এদেরকে পার্টনার বানায় আমার লাভ কি? এদেরকে দেখেন আমি পার্টনার বানায় আমার লাভ কি? এখানে আপনি আরো লোড মোডে যান, এই যে দেখেন পার্টনার, এত এত পার্টনার আমি কেন বানাইছি? আরো লোড মোডে দিলে আরো। আপনার কি মনে হয় জিনিসগুলা সব আমি মাগনা মাগনা সবাই পার্টনার বানাইছি? না, কি করছি, এদেরকে এই সব সাইট গুলাকে ম্যাক্সিমাম গুলাকেই বলছি যে আমি কিন্তু তোমারে পার্টনার বানাইছি। এই যে আমার দেখো সাইটে তোমার নামটারে আমি মেনশন করছি, তোমারে পার্টনার বানাইছি। আমি যদি তোমার পার্টনার হই, হ্যাঁ, তুমিও তো আমার পার্টনার, তাহলে তুমিও তোমার সাইটের পার্টনার পেজ থাকুক না থাকুক, তোমার সাইটে হোক, ব্লগে হোক, অন্য কোথায় হোক, আমাকেও মেনশন করো। যে মেনশন করছে তারে রাখছি, যে মেনশন করা নাই তারে পার্টনারের লিস্ট থেকে খেচেন করে দিছি। সে কি করছে, তার মেনশনের লোভে সেও কি করছে, আমারে বিভিন্ন জায়গায় মেনশন করছে। এইভাবে দেখেন এই পার্টনার বানিয়ে বানিয়ে কি করছি আমরা অন্য জায়গায় নিজেরাও ফিচার হইতে পারছি। বুঝতে পারছেন? যদি আপনি এইভাবে লিখেন যে what is উইডেক্স, দেখেন উইডেক্স এর সাইট তো থাকবেই। দেখেন এই যে ক্রাঞ্চ বেজে আছে, এই যে দেখেন উকমার্স, দেখছেন এই যে উকমার্সের এইখানে উইডেক্স নামে একটা প্রোফাইল আছে না? এই যে দেখেন তারা উইডেক্স নিয়ে কত কিছু লিখছে, উকমার্স। হ্যাঁ, আর আমরা আমাদের পার্টনার পেজে এই যে উকমার্সকে রাখছি না? তাহলে আমরা ওর ব্র্যান্ড মেনশন করছি, সে আমাদের ব্র্যান্ড মেনশন করছে না? এভাবে হচ্ছে আপনি পার্টনারশিপের থ্রুতে ভালো ভালো কিছু মেনশন আনতে পারেন। এটা কেমনে আনতে পারেন? আপনি ই কমার্স হোক, সমস্যা নাই, আপনি কোনো না কোনো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তো সেল করেন। একটু সাহস করে বলতে হবে যে আমরা তো আপনাদের ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি, আপনারা আমাকে মেনশন করেন, আমারে বলেন যে অথরাইজ সেলার, এটা একটা ওয়েবসাইটের কোথাও বলেন, আমি যে আপনার অথরাইজ সেলার এটাও আমি আমার ওয়েবসাইট থেকে বলতেছি। এভাবে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্রোচিং এর ভিত্তিতে, আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে, পার্টনারশিপের ভিত্তিতে যদি আপনি কাজ করতে পারেন, ভালো ভালো ব্র্যান্ড মেনশন পাবেন। সো যেমন আমি কাজ করছি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, আমার ম্যাক্সিমাম কাজ ধরেন সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সো আমার আহ, জিনিসটা এইভাবে হয়তো এক্সাম্পল গুলো এইভাবে বলবো। So, আপনারা রিলেট করতে হবে। হ্যাঁ, আপনারা রিলেট করতে হবে এখান থেকে। আপনাদের যদি নিশ ডিফারেন্ট হয় এখানে কিভাবে করবেন, এই ব্রেইনস্টর্মিংটা করতে হবে। দেখবেন অনেক অপশন আছে। তো এই যে দেখেন এইটা একটা ওয়ে হতে পারে। তো এই যে পার্টনার আমি একটাও মাগনা বানাই নাই। দেখেন এই যে উইগলট যদি দেখি, উইগলট ওরা সম্ভবত আমাদের দেবে। এই যে দেখছেন উইডেপস, হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে, এই যে ভিজিট পার্টনার ওয়েবসাইট, এই যে ওরা বলতেছে কি তোমাদের পার্টনার আমরা, এবং উইডেপস এন্ড উইগলট, এই যে পার্টনার। ডু ইউ ওয়ান্ট টু পার্টনার উইথ আস টু, এই যে দেখেন সেও পার্টনার বানাইতেছে ঘোষণা দিয়ে, পার্টনার হতে চাইলে এখানে যেতে হবে, আরো মানুষকে সে পার্টনার করবে। তাহলে ওর পার্টনার করে লাভ কি? ও আমার এখানে পার্টনার করতে, এই যে ব্র্যান্ড মেনশন। তাহলে এইখানে দেখেন
সে কিন্তু লিঙ্কও দিছে, যে দেখেন ভিজিট পার্টনার ওয়েবসাইট, লিঙ্কও দিছে, আবার মেনশনও করছে। যত জায়গায় আপনি এইভাবে কি করতে, যদিও দেখেন আমি কিন্তু লিঙ্ক দেই নাই, লিঙ্ক দেওয়া আছে, সরি, মানে ভিজিবল না, কিন্তু ক্লিক করলে লিঙ্ক দেওয়া আছে, দেখেন এইভাবে আমি কি করছি, পার্টনার তৈরি করছি। তো পার্টনার যখন তৈরি করবেন দেখবেন আপনার সাইটের অথরিটি বাড়ছে। যেমন দেখেন এই যে এই সাইটের অথরিটি কিন্তু ভালো অথরিটি, 50-এর কাছাকাছি হওয়ার কথা। ডোমেন অথরিটি, 50, ঠিক আছে। এটাতে দেখেন আপনার এই যে 1 মিলিয়ন ব্যাকলিঙ্ক, দেখছেন। আর এর জন্য ট্রাফিক এখন দুনিয়ার সব জায়গায় তো ডাউন, এটা দুনিয়ার সব জায়গায়, নট অনলি এই সাইটে। আচ্ছা, এখন দেখেন এটা বুঝতে পারলাম পার্টনার। এরপরে দেখেন ক্রস কোলাবোরেশন, আরো কিছু মজার মজার এক্সাম্পল দেখায় এখানে। এই যে দেখেন এইটাও একটা সাইট, এটাতেও আমরা কাজ করছি। এখন দেখেন এইখানে কি বলছি, এইখানে বলছি কি দোকানের সাথে, এই দোকান প্লাগইনটার সাথে কোন কোন থিম কম্পাটেবল, মানে ওয়ার্ডপ্রেসে কিন্তু একটার সাথে একটা কম্পাটেবল না হলে মাঝে মাঝে সাইট ভেঙে যায়। তো কোনটা কম্পাটেবল, এই যে এখানে দেখেন সবগুলা লিস্ট দিছি, সবগুলা লিস্ট দিয়ে বলছি এই যে আমি কিন্তু, তুমি তুমি কিন্তু আমার সাথে কম্পাটেবল, মানে তোমার সাথে আমার সাইট বানালে কোনো সমস্যা নাই, ইউজার খুশি। তাহলে আমি তোমাকে লিস্ট করছি, তুমিও আমাকে লিস্ট করো। এবার দেখেন এই যে অ্যাস্ট্রা, সে কি করবে, দেখেন অ্যাস্ট্রা যদি লিখি দোকান, দেখেন সেও বিভিন্ন জায়গায় আমার মেনশন দিছে, যে এই যে সে আমাদেরকে নিয়ে একটা বিশাল বড় ব্লগে লিখছে। হুম, এই যে হাউ টু ক্রিয়েট এ অনলাইন মার্কেট প্লেস উইথ ওয়ার্ডপ্রেস, এখানে ফুল জিনিসটাই দোকান দিয়ে সে দেখাইছে, ঠিক আছে। ফুল জিনিসটা সে এখানে দোকান দিয়ে সে দেখাইছে, এক বিশাল বড় ব্লগ লিখছে আমাদের জন্য। এই যে দোকান, দোকান বাই উইডেক্স, এইভাবে দেখেন ক্রস কোলাবোরেশন করতে হয়, যে ভাই আমি তোমার ব্লগে একটা ফিচার করলাম, তুমিও একটা ফিচার করো, ঠিক আছে। তোমার সাথে আমার যায় বন্ধুত্ব, তোমার সাথে আমার প্রোডাক্টের অ্যালাইন হয়, আমি তোমাকে ফিচার করি, তুমি আমার ফিচার করো। এইভাবে কি করতে হয়, আপনার ক্রস কোলাবোরেশন করে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে অথরিটি পাইছি। দেখেন এই যে এই সাইটে যদি দেখায় আপনাদেরকে, হুম, এটাতেও দেখেন 13,000 ট্রাফিক আছে, 38 ডোমেন অথরিটি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন রাউন্ড আপস। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, দেখেন আরো কিছু টেকনিক দেখায় আপনাদেরকে। হ্যাঁ, আমরা যদি বলি বেস্ট ইএফএম 2025। আচ্ছা, ইএফএম ওয়ার্ডপ্রেস দিন, ওয়ার্ডপ্রেস দিয়ে 2025, দেখেন এই যে বিএফএম ওয়ার্ডপ্রেস ডিস 2025 দিলাম, এই যে দেখেন এখানে কি আসছে, থিমিফিক আসছে, মানে উইডেক্স এখনো লেখা হয় নাই। তারপরে যে দেখেন আলটিমেট অ্যাডভান্স আসছে 25 সালে, এই যে দেখেন ডব্লিউপি ডেভেলপার আসছে, এই যে ইত্যাদি আসছে। যে উইডেক্স এর দেখেন 24 সালে, 25 সালে যে বলছি না লেখা হয় নাই, যে লিখছে, হ্যাঁ। তারপরে দেখেন এই যে ইত্যাদি বিভিন্ন লিখছে, কারণ আমরা 24 সালের যদি আরো কিছুতে যাই, 24-এ ধরেন এই যে এই সাইটে একটা আছে, 24 সালে যেটা করছিলাম একটু দেখাই, 24 সালে কিছু যদি পাই।
কোন এক্সপার্ট? আচ্ছা দেখেন, এখন দেখেন এই যে এইটা হচ্ছে উইডেক্সেল, হ্যাঁ, আবার এটাও উইডেক্সেল। দেখেন এই যে অসংখ্য ওয়েবসাইটকে দেখেন ফিচার করা হয়েছে। দেখেন এই যে বলতেছে এটাতে এত% ছাড়, এটাতে এত% ছাড়, দেখছেন? এই হোস্টিং এত% ছাড়, মানে ডিল যতগুলা আছে আমরা কি করছি সবগুলা, মানে বিএফসিএম তো বুঝেন, বিএফসিএম মানে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সাইবার মানডে, মানে ব্ল্যাক ফ্রাইডে সময় দুনিয়ার সবাই ডিসকাউন্ট দেয়, এটা জানেন তো আপনারা সবাই, তাই না? এখন আমরা কি করি, এই ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে বা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কে কোথায় ডিসকাউন্ট দিচ্ছে আমরা সব নিয়ে আসি। আমরা বলি কি, এই যে আমাদের সাইটে তোমাকে লিস্ট করতেছি, তোমার ডিসকাউন্টটা দেখো, এই যে হোস্টিং আর তোমারে লিস্ট করতেছি, নো হোস্ট তোমারে লিস্ট করতেছি, এরকম এই যে সব হোস্টিং এক্সট্রা তোমারে লিস্ট করতেছি, তোমার ডিসকাউন্ট যে আছে আমরা বলতেছি, ওশান ডব্লিউপি সবগুলার লিস্ট আমরা এখানে করতেছি, করলাম। এখন করার পরে এই যে বিভিন্ন মানুষকে করছি, তারা করে নাই। আচ্ছা এইখানে আমরা দেখি আছে কিনা, যদি থাকে। সেরকম। আচ্ছা দেখেন, এইবার এখানে আসার পর দেখেন একটা সাইটে আসলাম, আমরা যদি এখানে একটু টোকান দেখে আছে কিনা, এই যে দেখেন, তাহলে এটা তো আমাদের সাইট না, সেও আমাদেরকে দেখেন লিস্ট করছে না, সে যে আমরাও যে ডিসকাউন্ট দিছি এটা সে লিস্ট করছে না। তাহলে দেখেন এরকম করে আমাদের প্রোডাক্ট গুলাকেও বিভিন্ন মানুষ এরকম করে লিস্ট করছে। এই যে এখানে যদি আমরা আসি দোকান, এই যে দেখেন, এই যে সুন্দর করে সে ফিচার করছে না, করছে। এই দেখেন এখানে ক্লিক করলে আবার দোকানের সাইটকে সে লিঙ্ক দিছে না, দিছে। এই ওয়েতে এই ব্ল্যাক ফ্রাইডে সাইবার মানডে সময় আমরা কি করি, এইভাবে পুরা একটা সিন্ডিকেট বসায় ফেলি, কত জায়গায় মানুষকে লিস্ট করা যায়। কিন্তু আমাদের বাঙালিদের একটা সাইকোলজি কি, যে ভাই তোমারে আমি যদি লিস্ট করি তা আমার লাভ কি, কিংবা তুমি আমারে কি দিবা, কিংবা হচ্ছে আহ আরেকজন উঠে যাবে আমার সাইড থেকে, ওর প্রোডাক্ট সেল হবে, আমার মনে হয় বিশাল বড় ক্ষতি হয়ে যাচ্ছে না। আপনারা এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদেরকে কি করতে হবে, যে ভাই আমি তোমারে মন খুলে ফিচার করলাম, তুমি আমারে মন খুলে ফিচার করো, মানে মোটামুটি দেখি আমরা সাইটটা কাছাকাছি কিনা, দ্যাট সাইটে একদম ট্রাফিক নেই তারে তো করবো না, মানে একদম অথরিটি নেই, মোটামুটি আমাদের কাছাকাছি হলেই হয়, একটু কম বেশি হতে পারে সমস্যা নেই, আমরা ফিচার করি। বুঝতে পারছেন? আচ্ছা একজন বলছে ব্যাকলিঙ্ক তৈরি করে কি পসিবল? হ্যাঁ, ব্যাকলিঙ্ক তো আপনারা সব জানেন। এখন ধরেন আমি প্রোফাইল ব্যাকলিঙ্ক নিয়ে বলতে পারি, ওয়েব 2 নিয়ে বলতে পারি, হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন নিয়ে বলতে পারি, ব্লগ কমেন্টিং নিয়ে বলতে পারি। এগুলা কি বলার দরকার আছে? কি বলেন? আচ্ছা ভাই, একটা জিজ্ঞাসা করবো আমি। হ্যাঁ বলেন। এই যে আপনার সাইটটা ওরা লিংক করলো, আপনি ওদেরটা লিংক করলেন, এটা কি অনেকটা এফিলিয়েট মার্কেটিং এর মতো, যে ওরা আপনার সাইডে এসে ওদের যদি কোনো সেল হয় সেটার একটা পার্সেন্টেজ আপনি পাচ্ছেন? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা বসাই না, বা ওরাও বসায় না, শুধুমাত্র কয়েকটা জায়গায় বসাই আমরা, হ্যাঁ। সব জায়গায় যদি এইভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক বসাই, তাহলে গুগল যেটা আগে প্রায়োরিটি দিত, এই সাইটগুলো একসময় ভালো করতো, কিন্তু অনেক বেশি এফিলিয়েট লিঙ্ক বসাইলে এখন দেখা যায় যে সাইটগুলোকে গুগল একটু নেগেটিভলি দেখে। ঠিক আছে, এই জন্য আমরা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা জায়গায় বসাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো
ওই যে জহিরুল ভাই আশা করি প্রশ্ন উত্তর পাইছেন। আর আমি বেসিক ব্যাকলিং আশা করি আমি ধরে নিচ্ছি সবাই জানেন, হ্যাঁ বেসিক ব্যাকলিং নিয়ে আমি বলতেছিলাম। আমি এরপরে কি করা যায় সেটাই বলতেছি। তো আরেকজন ভাইয়া বলছেন আউটরিচ কিভাবে করুন, ভাই আউটরিচের জন্য আমি বলি আপনি যেই সাইটে আউটরিচ করতে চান আপনার সমপর্যায়ের সাইট হতে হবে, সিমিলার ট্রাফিক, সিমিলার অথরিটি এরকম, তাহলে আউটরিচ কাজে দেবে। একদম ডিরেক্ট কম্পিটিটর হলে হয়তো রেসপন্স করবে না, কিন্তু যদি আপনার সাইটে ট্রাফিক থাকে আপনার সাইটের আউটরিচে সবাই রেসপন্স করবে। ঠিক আছে, তো প্রথমে আপনাকে সাইটে কন্টেন্ট দিয়ে কিছু ট্রাফিক আস্তে আস্তে জেনারেট করতে হবে, পরে আপনি আউটরিচে যেতে পারবেন। তো আউটরিচটা এরকম করে করে আমরা যে ভাই আমার সাথে পার্টনারশিপ করলে আমি একা লাভবান না, তোমারও লাভ আছে, এই ওয়েতে আমরা মেইল করি যে ভাই আমার ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, চলো আমি তোমাকে ফিচার করি তুমিও আমাকে ফিচার করো, এটা আমার লাভ তোমার লাভ, মানে উইন উইন একটা বিষয় যখন আউটরিচ করবেন তখন সে কথাটাকে গুরুত্ব দেবে। তো এই যে দেখেন এইভাবে আমরা কি করতেছি, আমাদের ব্র্যান্ডের দেখেন মেনশন হচ্ছে না, ব্র্যান্ডের কিন্তু এইভাবে প্রচুর মেনশন হচ্ছে। হুম, আচ্ছা দেখেন এইখানে যদি যাই দেখি এখানে আছে কিনা, না এখানে দোকান নেই। হুম, বা ওরা লিস্ট মাত্র শুরু করছে এখনো বসায়নি, 500টা বসানো শুরু করছে, বসানো এখানে তো আছে, কোড এক্সপার্টে থাকার কথা। এই যে দোকান এখানেও আছে দেখেন, এই যে দোকান গত বছরে যেটা বসাইছে না তারা 55% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এই লিঙ্ক, হ্যাঁ এই যে এটা কিন্তু কোনো ভালো লিঙ্ক না, এই যে হেয়ার দিয়ে লিঙ্ক দেওয়া এটা না, হ্যাঁ গ্র্যাব দ্য ডিল কিংবা আপনি স্পেসিফিক একটা জায়গায় যদি লিঙ্ক দেন, হ্যাঁ এইভাবে দিবেন, এই যে ক্লেম দ্য ডিল এগুলা দিতে পারেন। এই যে হেয়ারে লিঙ্ক দেওয়া এটা কিন্তু ভালো ইন্টারনাল লিঙ্কিং দেওয়ার প্র্যাকটিস না, ঠিক আছে এটা মাথায় রাখেন, এটা না, তাহলে ভালো কোনটা, যে এটা, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা এইখানে দোকানকে মেনশন করছি কিনা, হ্যাঁ দেখেন এইখানেও মেনশন করতে। তাহলে ব্র্যান্ড মেনশন গুলা কেমনে পাইছি বুঝতে পারছেন, কেমনে বাড়াইছি, এই পার্টনারশিপ 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 পার্টনারশিপ, ঠিক আছে। যেমন আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমি পেইড এডে প্রচুর ফোকাস দিছি, আমার ধারণা ছিল যে আমি যত ভালো অ্যাড এক্সপার্ট হতে পারবো আমি তত ভালো মার্কেটার, সূক্ষ্মাতি সূক্ষ্ম যত বিষয়গুলা জানতে পারবো তত ভালো, এবং আমি ওখানে পরিশ্রম করছি, আমি অনেক সময় দিছি, ঠিক আছে। আমি অ্যাডটাকে খারাপ বলতেছি না, অ্যাড দরকার অবশ্যই দরকার, কিন্তু একটা সময় পরে আমার রিয়েলাইজেশন হয়েছে অ্যাড অবশ্যই দরকার, কিন্তু তার আগে আমার দরকার হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং, তার আগে আমার দরকার হচ্ছে অর্গানিক ফাউন্ডেশন, তার আগে আমার দরকার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এই জিনিসগুলো যখন ভালো থাকবে, ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট মানুষ কিনবে অ্যাড দিলে, ভালো কন্টেন্ট হলে অ্যাড দিলে মানুষ কিনবে, ঠিক আছে, ভালো পার্টনারশিপ হলে অ্যাড দিলে মানুষ কিনবে, কারণ সে নামটা বিভিন্ন জায়গায় দেখছে, কন্টেন্টটা তার ভালো লাগছে এইভাবে। সো আমি যদি আমাকে এখন বলেন, হ্যাঁ এখন যদি বলেন একটা কোম্পানিকে গ্রো করতে বা একটা কোম্পানির ফুল ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব নিতে, আমি অ্যাডকে 25% গুরুত্ব দিয়ে আগাই, 75% আমি অর্গানিক ব্র্যান্ড বিল্ডিং, রেফারাল, কন্টেন্ট ক্রিয়েশন, সাইট স্ট্রাকচার, ঠিক আছে, কন্টেন্ট প্ল্যানিং, এই বিষয়গুলো নিয়ে আমি গুরুত্ব দিই 75%, ঠিক আছে, 25% আমার অ্যাড এর জন্য আমি রাখবো, ঠিক আছে। So, এইভাবে দেখেন আমরা কি করছি, জিনিসটাকে বিভিন্ন জায়গায় মেনশন করছি। তো ট্রেডিশনাল ব্যাকলিং থেকে দেখেন এগুলো কিন্তু আলাদা, ঠিক আছে, এটা কোনো কোর্স টোর্স করে আপনারা শিখতে পারবেন না, তবে এটা আমি নিজে যা করছি তা আমি দেখাচ্ছি। রাউন্ড আপ যেটা বললাম, রাউন্ড আপ, এরপর হচ্ছে দেখেন রিভিউ সাইট, রিভিউ সাইটে দেখেন এই যে উইডেক্স, গ্লাসডোর,
আপনারা গ্লাসডোরের নাম শুনছেন? গ্লাসডোরে কি করে? কোম্পানিগুলা কি রিভিউ দেয় না? এই যে উইডেপস 4.8 রিভিউস। সো এইভাবে আপনি কি করবেন, এই যে গ্লাসডোরে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, এইখানে রিভিউ নিবেন। এলএমএম টুল গুলা রিভিউ রে অনেক অনেক পছন্দ করে। এই যে মানুষের ডিসকাশন যেখানে হয়, তাহলে রিভিউতে ভালো খারাপ কথা হয় না? তো মানুষ কি হয়, এটাকে পছন্দ করে। যে দেখেন, মানুষ যে কোনো কিছু নিয়ে বলতে পারবে, যে ভালো দিকটা বলতে পারবে, খারাপ দিক বলতে পারবে। দেখেন প্রত্যেকটা, ও টেক 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 এই যে সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট, ও কি বলছে? হ্যাঁ, দেখেন এই যে প্রিন্সিপাল টেস্ট ইঞ্জিনিয়ার, সে কি কি বলছে এখানে, সে জিনিসটা সব প্রকাশ পায়। 121টা রিভিউ আসছে। স্যালারি নিয়ে 89 জন কথা বলছে, ইন্টারভিউ নিয়ে 9 জন কথা বলছে, বেনিফিট নিয়ে 11 জন। So, আপনার ব্র্যান্ডটাকে আপনি এই গ্লাসডোরে ফিচার করেন, এখানে মানুষ অথেন্টিক জিনিসগুলা ডিসকাশন করে। এলিমেন্ট টুল গুলো এখান থেকে ট্রেইনড হয়, ডেটা নেয়। আচ্ছা, তারপরে দেখেন, আমরা যদি বলি ট্রাস্ট পাইলট, যেমন আমাদের দোকান একটা দেখাই, এবার দেখেন দোকান ট্রাস্ট পাইলট 4.8 রিভিউ, 251টা রিভিউ নিছে। তাহলে এই যে ডিসকাশন গুলা মানুষ করতেছে, ব্র্যান্ডের নাম নিচ্ছেন একটু পর পর, এখানে ব্র্যান্ডটা লিস্ট করা না, রিভিউ নিচ্ছে না, এই যে মানুষ ডিসকাশনটাতে অংশগ্রহণ করতেছে, এতে আমার ব্র্যান্ড মেনশন বাড়তেছে। মানুষের মুখে মুখে যতবার কথা হচ্ছে এটা নিয়ে, আমার ব্র্যান্ড মেনশন বাড়তেছে। এই ট্রাস্ট পাইলটের রিভিউ শুধু আমরা ইউজ করি না, এটা আবার আমরা আমাদের সাইটে ইউজ করি। বিভিন্ন কোম্পানি যখন দোকানকে নিয়ে লিখে বলে যে ট্রাস্ট পাইলটে গিয়ে দেখে আসছি তার রিভিউ এত, এখান থেকে আবার দোকান নিয়ে কথা শুরু হয়, ব্র্যান্ড মেনশন তার মানে আবার পাচ্ছি আমি। দেখেন আপনি যদি যান এবার দোকান রিভিউ, দেখেন কত জায়গায় আমরা রিভিউজ এর জন্য অ্যানলিস্ট হয়েছি, ট্রাস্ট পাইলট। এরপরে দেখেন ওয়ার্ডপ্রেস প্লাগইন, যেহেতু দেখেন ওয়ার্ডপ্রেস প্লাগইন এর মধ্যে দেখবেন এটা 50,000 ইনস্টলেশন আছে। রিভিউস তে যাই, এই যে দেখেন এইখানে আবার রিভিউ হয়েছে, এখানে আবার রিভিউ নিয়ে মানুষ, এই যে দেখেন একজন 1 স্টার দিছে, একজন 5 স্টার দিছে, মানুষ ভ্যারি করে হোক। মানে সবাই যদি ভালো বলে, এটা কিন্তু কোনো ভালো রিভিউ না, এটা ফেক রিভিউ, ঠিক আছে? তারপর দেখেন এই যে G2, এটা একটা রিভিউ সাইট। দেখেন এইখানে আবার দোকানকে নিয়ে ডিসকাশন হবে, এই যে দোকান। তো আপনি যত রিভিউ সাইট আছে, ট্রাস্ট পাইলট, G2, ক্যাপটেরা, গ্লাসডোর, সব জায়গায় এনলিস্ট করেন না আপনার ব্র্যান্ডকে, এখান থেকেও কি পাবেন, আপনি এই রিভিউজ গুলা পাবেন। আমরা যদি যে এবার এই যে দেখেন ইউটিউবাররা, বিভিন্ন ইউটিউবার রিভিউ দিচ্ছে, কিন্তু দেখেন রেডিটে ডিসকাশন হয়েছে, এগুলো নিয়ে যে সফটওয়্যার অ্যাডভাইসে কিন্তু আবার রিভিউ আছে। আচ্ছা, ক্যাপটেরাতে দেখেন আবার রিভিউ আছে। এরকম বিভিন্ন জায়গায় আমরা কি করছি, এই রিভিউ সাইট গুলাতে দেখেন সফটওয়্যার অ্যাডভাইস, এইখানেও দেখেন একটা রিভিউ আছে, 4.2 বলতেছে তাদের ভাষ্য মতে, 45টা রিভিউ করছে। ওকে, ভালো কথা। তারপরে আসি ক্যাপটেরা, তারাও 4.2 বলছে তাদের ভাষ্য মতে, কে কি রিভিউ দিছে এটাও সে এখানে মেনশন করছে। এভাবে আর কি যত রিভিউ সাইট গুলাতে আপনি মেনশন, মানে লিস্ট করবেন, দেখবেন কি ব্র্যান্ড মেনশনটা আপনার মানে বিদ্যুতের গতিতে বাড়ছে। তবে এখানে এত বেশি মানুষ ডিসকাস করে, এত বেশি মানুষ কথা বলে। তারপর দেখেন কুপন সাইট। হ্যাঁ, আমরা দেখেন আমরা তো এখন কুপন সাইট গুলাকে ব্যান করে দিচ্ছি, এগুলা মাঝে মাঝে স্ক্যামিং করে, বুঝছেন? এই জন্য দেখেন, কিন্তু এখান থেকেও কিন্তু ভালো ব্র্যান্ড মেনশন আসে, ঠিক আছে? যারা অনেস্ট তাদেরকে রাখা যায়। এই যে কুপন সাইট, তাহলে এই যে দেখেন দোকান কুপন সাইট, ওরা মাঝে মাঝে আমাদের কাছে কুপন চাই, ভাই একটা কুপন দেই, দেন আপনার কুপনটা আমরা সাইটে প্রমোট করি, হ্যাঁ দিলাম, নাও, ঠিক আছে? এই যে দেখেন আবার মাঝে মাঝে কিছু কি করে, ফেক কুপন টুপন বানায় রাখে, মানে সাইটে ভিজিটর আনার জন্য, আসলে কাজ করে না, ঠিক আছে? এই যে দেখেন, তাহলে
এই সাইটগুলোও আমাদেরকে ভালো ব্র্যান্ড মেনশন এনে দেয়, লিঙ্ক এনে দেয়। তো এরা কিন্তু ফিচার করে মোটামুটি ভাবে। তো এখান থেকে কিন্তু আমরা ভালো অডিয়েন্স পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন কমিউনিটি কন্ট্রিবিউশন। আচ্ছা, আমি সব ধরনের ব্র্যান্ড মেনশন দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, সব ধরনের ব্র্যান্ড মেনশন দেখাচ্ছি, তাইলে আপনাদের জিনিসটা বুঝতে ইজি হবে। কিছু কিছু আছে খুব সহজ, কিছু কিছু আছে কঠিন। কঠিন হলে দেখাবো না এরকম না, আপনাদের শিখতে তো হবে, হ্যাঁ। না, আমরা যদি বলি হোয়াটসঅ্যাপ বলো, দেখেন এই যে দেখেন ওয়ার্ড ক্যাম্প যখন হয়েছে, এই ওয়ার্ড ক্যাম্পে কি করছে, আমরা 2000-এ, যে এটা 19-এর আসছে, এখানে আমরা স্পন্সর করছি। স্পন্সর করলে কি লাগে, টাকা লাগে, তাই না? টাকা দিয়ে স্পন্সর করছি, তখন তারা আমাদেরকে বিশাল বড় করে, হ্যাঁ, এই যে ওয়ার্ড ক্যাম্প, এটা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট, এখান থেকে কি করছে, মেনশন করছে আমাদেরকে সব প্রোডাক্ট সহ, লেনদেন টেবিল সব সহ, এটা সহ। আমরা তো এই যে দেখেন গত বছরও করছি, 24-এ করছি, এই যে 24 সিলেক্ট, যে ওয়ার্ড ক্যাম্প ইউরোপ 2022-এ করছে, ঠিক আছে, 25-এ এখানেও করবে মেন। এটা তো গেল। এই দেখেন উইডেপস, এখানে কি করছে তারা, এই যে দোকান, তারা বিশাল বড় করে কি করছে, ব্লগ টক লিখে মেনশন দিছে, কারণ কি, এই যে স্পন্সর করছে, ঠিক আছে, স্পন্সর করছে। ইউরোপ ওয়ার্ড ক্যাম্পে কি করছে, স্পন্সর করছে, এই যে একদম সুন্দর করে। আরো যারা যারা স্পন্সর, হ্যাঁ, গুগল স্পন্সর করছে, হোস্টিঙ্গার করছে, হ্যাঁ, জেটপ্যাক করছে, ইত্যাদি, কেউ কি করছে, মেনশন দিছে। কি বলি যে দেখাই, ওয়ার্ড ক্যাম্প ঢাকা হবে, আপনারা এগুলাতে যায়েন, কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু, যে 25 সালেই হবে। ওয়ার্ড ক্যাম্পে কি হয়, আপনি টিকিট কাটার জন্য যখন টিকিট শুরু হয়, বড় জোর 1 মিনিট থাকে, 1 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়, 1 মিনিট জাস্ট। এত র্যাশ, সবাই বসে থাকে ফোন নিয়ে টিকিট কাটবে, মানে এত র্যাশ এটা তো। এই যে দেখেন, এই যে কল ফর স্পন্সর, এই যে দেখায়, যে স্পন্সর দেখেন, জাস্ট দেখায় যে এই যে প্লাটিনাম স্পন্সর হলে 2,20,000 টাকা লাগে। এরপরে একটা গোল্ড হইলে 1.5 লাখ টাকা লাগে, সিলভার হলে 90,000 টাকা লাগে, ব্রোঞ্জ হলে 40,000 টাকা, ঠিক আছে। তো এরকম দেখেন, এই টাকাগুলা দিলে কি হয়, তখন স্পন্সর করে, ফিচার করে, আপনারে নিয়ে আহ, সব জায়গায় বলবে, আহ, পিছনে অনেক বড় ব্যানার থাকবে, পরে আবার ওয়ার্ড ক্যাম্পের পরে রিপোর্ট হবে, মানে ফিজিক্যালিও একটা ভালো ব্র্যান্ডিং হয়, অনলাইনেও ভালো, আপনাকে নিয়ে ব্লগ লিখবে, সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট দিবে, ঠিক আছে। যারা যারা আহ, মানে অংশগ্রহণ করে, তারাও মাঝে মাঝে কি স্পন্সরের নাম নেয়, পাওয়ার্ড বাই এমওকে সেই বলে, দেখেন। তো ওইখানে ভালো আপনি ইয়ে পাবেন আর কি, শাউট আউট পাবেন, যদি আপনি কমিউনিটি কন্ট্রিবিউশন করেন, ঠিক আছে। তো আমরা সবগুলো মেথড বলতেছি ব্র্যান্ড মেনশনে। যেটা বললাম, ওই যে স্পন্সরশিপ, কমিউনিটি, তার মধ্যে যে স্পন্সরশিপ করে, বিভিন্ন জায়গায় স্পন্সর করে। তারপর দেখেন ডিরেক্টরি সাবমিশন। আচ্ছা, ডিরেক্টরি সাবমিশনের মধ্যে দেখেন, আমরা যদি বলি, ধরুন আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ফ্লাই ডাব্লিউপি, এটা হচ্ছে দেখেন, এই যে প্রোডাক্ট হান্ট দেখেন, প্রোডাক্টের একটা ডিরেক্টরি, এই যে এখানে আমরা গেছি, এই যে উইডেক্সের একটা প্রোডাক্ট, এটা দিয়ে আমরা ফিফথ হয়েছিলাম, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে যে এইসব জায়গায় কি করছি, লিস্ট করছি। তো এটা একটা ডিরেক্টরি, যত ডিরেক্টরিতে আপনি যেতে পারেন,
হ্যাঁ, ডিরেক্টরি লিস্ট গুগলে খুঁজে পাবেন, আপনার যে নিশ ওই নিশে লিখতেই হবে ডিরেক্টরি সাইট। ভ্যালিড ডিরেক্টরি গুলাতে সাবমিট করবেন। তো ডিরেক্টরি গুলাতে যদি ডিসকাশনের সুযোগ থাকে, ইউজাররা ডিসকাস করতে পারে, যেমন দেখেন এই যে এখানে ডিসকাশন করছে ইউজাররা, এটা খুব কাজে দিচ্ছে। দেখেন ডিসকাশনকে অলওয়েজ এলিমেন্ট গুলা পছন্দ করে। এই ডিরেক্টরি সাবমিশন যত বেশি পারবেন করবেন, যত জায়গায় করতে পারেন। আচ্ছা, অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমি দেখাই আপনাদের। স্টার অ্যাওয়ার্ড 2023 দেখেন, আমরা হচ্ছে যে 2023-এ যদি যাই, এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা কি করছি, অংশগ্রহণ করছি। অংশগ্রহণ করে দ্য বেস্ট মাল্টি কমার্স প্লাগইন, এটাতে 1 নাম্বার পুরস্কার পাইছে দোকান। ঠিক আছে, আপনি পুরস্কার পান আর না পান, এইসব জায়গায় কি করবেন, আপনার প্রোডাক্ট সার্ভিস নমিনেট করবেন। যত জায়গায় পুরস্কারের ব্যবস্থা আছে অনলাইনে লিখেন, হাজার হাজার, খালি আপনি অংশগ্রহণ করবেন। আপনারে কেউ ফার্স্ট হইতে বলে নাই। কারণ কি হবে, যত জায়গায় আপনি লিস্টেড হবেন, আপনার ব্র্যান্ড মেনশন হবে, আপনার ব্যাকলিংক হবে। দেখেন এই যে দেখেন এখানে একদম ওয়ার্ডজির সাইটটাকে সে লিংক দিয়ে দিছে। এইভাবে আপনাকে কি করতে হবে, যত জায়গায় পারেন আপনাকে লিস্ট করতে হবে। লিস্ট যত বেশি করবেন ততই হচ্ছে কি আপনার ব্র্যান্ড মেনশন হবে, আপনার ব্যাকলিংক হবে। করতে থাকেন, পুরস্কার পাওয়া লাগবে না, যত জায়গায় অ্যাওয়ার্ড দেয় রিলেভেন্ট। তো এরকম আরো আছে। এটা তো আমরা পাইছিলাম, হারা হয়েছে। তারপর দেখেন এছাড়াও আদার রিলেভেন্ট যত ব্যাকলিংক আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনারা করবেন। আদার রিলেভেন্ট ব্যাকলিংক কি, কেউ রেডিটে করে, কেউ কোরায় করে, কেউ ওয়েব টুতে করে, কেউ ব্লগ কমেন্টে করে। হ্যাঁ, এগুলো আসলে অত বেশি চলে না, কিন্তু আপনারা কিছু কিছু করবেন, মানে সব জায়গায় প্রেজেন্স থাকাটা ভালো। আমি বলি নাই যে ব্লগ কমেন্ট করতে গিয়ে 500 ব্লগ কমেন্ট করেন, এটা স্প্যামিং। আপনি যেখানে মনে করছেন এইখানে আপনার একটা কথা বলা যায়, এইখানে আপনার রিলেভেন্ট বিষয় আলোচনা হয়েছে, অংশগ্রহণ করা যায়, করেন, 2-4টা করেন, কোনো সমস্যা নাই। প্রোফাইল ব্যাকলিং, গিটহাবে প্রোফাইল খুলতেই পারেন, থাকতেই পারে, প্রোডাক্ট হান্টে প্রোফাইল থাকতেই পারে, অ্যাপসমুতে প্রোডাক্ট প্রোফাইল থাকতেই পারে, রিলেভেন্ট জায়গায় প্রোফাইল থাকতেই পারে, সোশ্যাল মিডিয়া গুলোতে প্রোডাক্ট প্রোফাইল থাকতেই পারে, এটা সমস্যা না। রিলেভেন্ট জায়গা থেকে আপনি আদার যত ব্যাকলিংক আছে সেটা করেন, কিন্তু কখনোই স্প্যামিং করবেন না। মানে ওয়েব 2.0-তে কি করে মানুষ 500 জায়গায় সাইট খোলে, 500 জায়গায় কন্টেন্ট দেয়, ব্লগারে কন্টেন্ট দিয়ে ভরায় ফেলে, শত শত কন্টেন্ট দিতেই থাকে এআই। এগুলা করবেন না, এই স্প্যামিং গুলা করে আসলে আপনি ব্র্যান্ড মেনশন ধরতে পারবেন। রিলেভেন্ট জায়গায় যত জায়গায় আপনি ব্যাকলিংক নিতে পারেন না। আর গেস্ট পোস্ট এগুলো আপনারা জানেন, হ্যাঁ, গেস্ট পোস্ট স্কাই স্ক্যাপার এখন যেটা চলে, তো এগুলো হচ্ছে আপনারা জানেন, এগুলা নিয়ে ডিসকাস করলাম। লিঙ্ক ইনসার্ট ইত্যাদি অনেক কিছু করা যায়। আচ্ছা, তো এলএমএম টুল গুলা আমরা যেটা বুঝলাম এখন, তারা ব্র্যান্ড মেনশন প্লাস লিঙ্ক প্লাস কিওয়ার্ড কন্টেন্ট সিন্ডিকেশন, এই তিনটাই যদি করতে পারি তাহলে সবচেয়ে ভালো। হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো, কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে যত বেশি জায়গায় এআই কে জানাতে পারি যে আমার অস্তিত্ব, আমি আছি, সেটাই সবচেয়ে ভালো। আচ্ছা, আর ব্র্যান্ড মেনশন আমার কি পরিমাণ হয়েছে এটা কিন্তু আপনাদেরকে দেখাইছে যে ফার্স্ট অ্যান্সার এআই, তাই না? এই টুল দিয়ে দেখাইছি না কত জায়গায় আমাদের ব্র্যান্ড মেনশন হয়েছে। আমাদের টপিক শেষ। এবার বলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা ভাই, আমি একটু শুরু করি। কিছু হুম, মাথায় ক্লাসের ভিতরে অনেক কিছু অবজারভেশনে আসছে। আমার প্রশ্নটা, ধরেন ব্র্যান্ড মেনশনের ক্ষেত্রে যখন সিমিলারিটি চলে আসবে, ধরেন আহ, একজনের কিছু দোকানের নাম আছে, ফেসবুক হোটেল দেখছি আর কি, তার দোকানের নাম ফেসবুক হোটেল। তো এখন সে ব্র্যান্ড মেনশনটা কিভাবে নিবে, কারণ ফেসবুক থেকে জনপ্রিয় ব্র্যান্ড। এখন একজন দোকানের নামই দিছে ফেসবুক সেলফি বা ফেসবুক কাপ, এরকম দেখছি আমি অনেক দোকানের নাম। তারা কি প্রবলেমে পড়তে পারে বলেন তো? এটা আসলে প্রবলেম, কারণ আমরা আগে জানতাম ডোমেনের মধ্যে একটা ছিল কি আপনার এক্সাক্টনেস ডোমেন
হ্যাঁ, ব্র্যান্ডেবল আরেকটা ডোমেন। হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেন। এক সময় এক্সাক্ট ম্যাচ ডোমেন যেগুলা ছিল এগুলার ব্যবসা ছিল রমরমা, কিন্তু হ্যাঁ, এখন কি এক্সাক্ট ম্যাচের ডোমেনের দিন? না, কেউ কিনে না। কিনে না। এখন হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেনের দিন। তার মানে এখন ফেসবুক হোটেল যেটা এক্সাক্ট ম্যাচের কাছাকাছি কিছু একটা করার চেষ্টা করে, সেগুলা এলএমএম হোক আর গুগল হোক, গুগলই তো ফালাইছে, এলএমএম তো পরের কথা। এগুলো আসলে টিকবে না। তাহলে আপনি যেটাই করেন না কেন, একটা ব্র্যান্ডেবল নাম দেওয়ার চেষ্টা করে ডোমেন নেন, সেটাকে আপনি ছোট একটা নিশে ব্র্যান্ডে পরিণত করেন। হ্যাঁ, ওইটাও আপনার জন্য ভালো। আচ্ছা, আরেকটা চিন্তা করতেছি আমি, দুইটা বিষয়। ধরেন কিছু কিছু নাম আছে বড়, কিছু কিছু নাম আছে ছোট। সাপোজ ধরেন আমি যেখানে আগে জব করতাম সেখানে কোম্পানির নাম ছিল জার্মানি কম্পিউটার টেলিকম লিমিটেড, তো সংক্ষেপে ছিল জিসিটিএল। এখন তারা চাইতো যে ভাই বড়টাও আসতে হবে ছোটটাও আসতে হবে, ঠিক আছে আমি এটা করে দিছি। কিন্তু জিটিসিএল নামে একটা কোম্পানি আছে, গ্যাস বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন, এদেরটা ছিল টপ, যেহেতু সরকারি কোম্পানি। হুম। এখন জিসিটিএল লিখলেও জিটিসিএল আসতো। তো পরে গুগলে অনেক কিছু করে রিভিউ টিভিউ এনে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আপনি যে সিন্ডিকেশনগুলো দেখালেন ওগুলো করছি, তারপরে যে একটা পর্যায়ে যেতে পারছি। কিন্তু যদি এলএলএম টুলগুলো এই ধরনের কনফিউশনে পড়ে যায়, তখন কি করতে পারি, বা আপনার থিঙ্কিং, যেহেতু এখনো সমাধান আসে নাই, তখন তো বড় বিপদে পড়ে যাব। উত্তরটা সব সহজ। আচ্ছা, আমি আপনার শুধু বললাম অ্যাপল। এখন এই যে আমি যেটা চালাচ্ছি, আমার হাতে হচ্ছে অ্যাপলের ম্যাকবুক। ভাই এটা সেম এজ স্ক্যাম হবে না? সেম এজ স্ক্যাম? হ্যাঁ, সেম স্কিম, এটা ভালো ধরতে পারছি, হ্যাঁ সেম স্কিম হবে। তাহলে জিটিসিএল বা জিসিটিএল একের কাছাকাছি হতে যেহেতু এটাকে আচ্ছা, চিনতেছে, আমি তাহলে আমি সেই শেষ ক্ষেত্রে করি। কি এসএমএস কাজ করবে? হ্যাঁ, আমি শেষ করি, হ্যাঁ দেখুন। এখন আমার হাতে ধরেন আছে ম্যাকবুক, এটা তো অ্যাপলের ব্র্যান্ড, আপনি শুধু অ্যাপল লেখছেন। এখন বলেন এলএমএম টুল বা গুগল কেমনে বুঝবে এই শুধু অ্যাপল দ্বারা আপনি কি বুঝাইছেন? এখানে তো এটা ফলও হইতে পারে। ফল হইতে পারে, আবার আমার মনে কি আছে ওটা তো সে জানে না। এই জন্য এসইও তে বা এলএমএম এ এক শব্দের কোনো কিওয়ার্ড হয় না, আচ্ছা, দুই শব্দ হতে হয়। ওইটা হচ্ছে কিওয়ার্ড। এক শব্দ হচ্ছে বিভিন্ন অর্থ ক্রিয়েট করতে পারে, এক্স্যাক্টলি ওইটাকে কেউ এসইও হিসেবে ধরে না। আমরা কিওয়ার্ড রিসার্চে পড়ে আসছি না, সিট কিওয়ার্ড হতে হলে অন্তত দুই শব্দ হতে হয়। যেমন শুধু লিখছেন কিচেন, কিচেন কি, কিচেন নিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? কিচেন রান্নাঘর, ডিজাইন হইতে পারে, ডিজাইন কিচেন, হতে পারে, ফার্নিচার হতে পারে, হ্যাঁ, এক্সেসরিজ হতে পারে, ক্লিনিং হতে পারে, রাইট। মিনিং ক্রিয়েট ভাই করেন। আমার একটা কোশ্চেন ছিল এখানে। আচ্ছা, হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে আমরা মাঝে মধ্যে গুগল, আমি পার্সোনালি লিখি ম্যানচেস্টার সিটি ভার্সেস লিভারপুল। এখানে তারা আমাকে ফুটবল ম্যাচের রেজাল্ট দেখায়, বাট এটা তো একটা দূরে দূরে সিটি, দুইটা সিটিও তো দেখাইতে পারতো। তো এটা কেমনে বুঝলো যে আমি ম্যানচেস্টার সিটি বলতে ফুটবল ক্লাবটাকে বুঝাইছি, শহরটা কথা কেন বুঝাইনি? আচ্ছা, এটার কথা হচ্ছে ওই 95% মানুষ বা আরো বেশি মানুষ এটা বলতে ফুটবল ক্লাবকেই বুঝে। বুঝতে পারছেন? জি জি, বুঝতে এই পারছি। জন্য গুগল ওইভাবেই সে ট্রেন্ড হয়েছে যে এটা বলতে মানুষ এটা বুঝে, ইন্টেন্টটা এইভাবে সে ধরছে। এই মানে অ্যালগোরিদম, ইউজার ইন্টেন্টটা। হ্যাঁ, এই অ্যালগোরিদম আপডেটের একটা নাম আছে, এটার নাম হচ্ছে র্যাঙ্ক ব্রেইন। গুগলে র্যাঙ্ক সার্চ করে বেঞ্জিং। দেখ। এই র্যাঙ্ক ব্রেইনের মাধ্যমে সে কি করতে পারছে, মানে আর্টিফিশিয়াল একটা ব্রেইন দিয়ে সে বুঝতে পারছে যে এইটা মানে এটা হইতে পারে, এই এখানে কি অ্যালগোরিদমের নাম। এলএলএম টুলস কোনো কনফিউশন করবে যেটা র্যাঙ্ক বের মধ্যে গুগল বুঝতে পারতো? হ্যাঁ, করতে পারে। তো সে তো আপনার 100% মনের কথা জানে না। 100% যদি আমাদের মনের কথা জানতো, একটা প্রম্পটেই কাজ হতো। মাঝে মাঝে আমাকে 2-3টা প্রম্পট কেন দিতে হয়? ওই যে আমার মনের কথাটা বোঝানোর জন্য। So, এই জন্য মাঝে মাঝে আপনাকে ডাবল কিওয়ার্ড প্লেস করতে হতে পারে। বুঝতে পারছেন? ভাইয়া আমার আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, একজন একজন করে বলেন, সমস্যা নেই, হ্যাঁ বলেন। ভাইয়া, ধরেন মানে যে প্রবলেমটা হয়, ধরেন ওয়ার্ডপ্রেস সাইট গুলো নিয়ে আমরা যখন কাজ করি, মানে ধরেন একটা প্লাগ ইন ওয়েবসাইট, হ্যাঁ, যখন নতুন কোনো কেউ বিজনেসে আসে তখন দেখা যায় যে কোনো ওয়েবসাইট হচ্ছে ব্যাকলিঙ্ক দিতে চায় না বা গেস্ট পোস্টের রেসপন্স করে না, বা ডিরেক্টরি সাবমিশন গুলো আগের মতো কাজ করে না। তো সেক্ষেত্রে আসলে পেইড গেস্ট পোস্ট ছাড়া কি, মানে কিভাবে আসলে এই ব্যাকলিঙ্কের স্ট্র্যাটেজিটা হওয়া উচিত এই গেস্ট পোস্টের অথরিটি বা ব্যাকলিঙ্ক প্রোফাইলটা হাই করার জন্য? আচ্ছা, তো প্রথমত হচ্ছে ভালো মানের কন্টেন্ট দিলে এটা
আপনার মজের প্রতিষ্ঠাতা র্যান্ড ফিশকিন একটা কথা বলছে, লিঙ্ক বিল্ডিং করো না, লিঙ্ক আর্নিং করো। লিঙ্ক বিল্ডিং করতে গুগল কোথাও বলছে? আপনি আমার একটা যদি আর্টিকেল দেখাইতে পারেন আমি খুব খুশি হব। কেউ না, পাবেন না, গুগল তো ভাইয়া এটা বলেন না আসলে। কোথাও বলে নাই গুগল লিঙ্ক বিল্ডিং করতে। তাহলে দেখেন আমাদের কি করতে, লিঙ্ক আর্নিং যদি করতে পারেন, আপনি ভালো ভালো কিছু কন্টেন্ট দিলে মানুষ স্বেচ্ছায় আপনাকে রেফার করবে। তো প্রাথমিকভাবে আপনার হাতে যে অস্ত্রগুলো আছে, লিঙ্কডইন আর্টিকেল, লিঙ্কডইন নিউজলেটার, মিডিয়াম, কোরা, রেডিট, ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল ব্যাকলিঙ্ক, বেসিক ব্যাকলিঙ্ক গুলা করবেন। হ্যাঁ, আর পেড গেস্ট পোস্টে দেখেন এখানে একটা ঝামেলা আছে, যেটা আগে চলতো, আপনি যদি দেখে নিতে পারেন নিতে পারবেন, ভালো চলে। কিন্তু যে লিঙ্কের ব্যবসা করে তার কাছ থেকে যদি লিঙ্ক নেন, এটা ভালো লিঙ্ক না। আপনারা একটা বুঝাই, ধরেন যে গরুর ব্যাপারী, সে গরু ভালো খারাপ তার কাছে ম্যাটার না, এটাকে সে মানে ফিড খাওয়ায় পালছে না ঘাস খাওয়ায় পালছে এটা তার কাছে ম্যাটার না। গরুর ব্যাপারে কি করে, গরু আনে আর বেচে, তাই না? রাইট, আর যে কৃষক, সে কিন্তু সারা জীবনই বেচে না, বছরে একবার দুইবার গরু বেচে, তাই না? রাইট, তো কৃষকের গরুটা কি কম্পারেটিভলি ভালো হওয়ার চান্স বেশি। রাইট। তাহলে যে ব্যাকলিঙ্ক বিক্রি করে না তার কাছ থেকে মাঝে মাঝে কিনবেন, কাজ করবে। যে ব্যাকলিঙ্ক বিক্রি করে ওর কাছ থেকে কিনেন না, কারণ ওর কিন্তু বাদ বিচার নাই। সে কি করে, মানে আপনারও ব্যাকলিঙ্ক দিবে, যদু মধু পদু যদি যায় টাকা দিলে তারাও ব্যাকলিঙ্ক দিবে, তার কিন্তু বাদ বিচার নাই। ইন্ডেক্সও হইতে চায় না ভাইয়া এই লিঙ্ক গুলো গুগলে। রাইট, সেই জন্য যে ব্যাকলিঙ্ক সেল করে না কিন্তু মাঝে মাঝে সেল করে, ওরে টাকা দিয়ে যদি নিতে পারেন চলবে, কিন্তু যে লিঙ্কের ব্যাপারই ওর কাছ থেকে নিয়ে নেন। ভাইয়া হয় কি, ধরেন আপনার এই প্রোফাইল ব্যাকলিঙ্ক বা আপনার সাবমিশন করে কোরাল, রেডিট বা ধরেন লিঙ্কডইন থেকে অথরিটি দেখা যায় 7 পর্যন্ত যায়, কিন্তু এরপরে আর যাইতে চায় না। সেক্ষেত্রে কি কোনো টেকনিক আছে ভাইয়া এটা 20 পর্যন্ত নিয়ে যাওয়ার? আহ, রাতারাতি হবে না, কন্টেন্ট দিবেন, কন্টেন্ট দিলে মানুষ আপনাকে রেফার করবেই। আপনি ভ্যালু অ্যাড করবেন, আপনার কন্টেন্টটা যদি এমন ভাবে দেন, আপনার ধরেন 10টা কন্টেন্ট দিচ্ছে, 10টা কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্ট হলো এরকম দেন যে একদম রিসোর্সফুল, মানুষ এটা পছন্দ করবেই, লিঙ্ক দিবেই, করেন, হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু একদিনে হবে না, আপনি কি পরিমাণ কাজ করতেছেন সেটাও দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় ব্র্যান্ড এই মেনশন জায়গায় যদি আমরা মাল্টিপল কন্টেন্ট, যেমন ধরেন আহ, আমরা একটা ইনফোগ্রাফিকে ব্র্যান্ড মেনশন করছি অথবা ভিডিওর ভিতরে ব্র্যান্ড মেনশন করছি, ওকে এটা ট্র্যাক করতে পারবে? হ্যাঁ, ওই যে আপনাদেরকে এনএলপির ক্লাসে ওই যে মাল্টি মডেল সম্পর্কে বলছিলাম না, মাল্টি মডেলের কাজ কি, সে কিন্তু টেক্সট, ইমেজ, ভিডিও, ইবুক, পিডিএফ সব করে, ঠিক আছে? রাইট। হ্যাঁ ভাইয়া স্যার। এই জায়গায় একটা কোশ্চেন আছে আমার, সেটা হলো জি যে যারা মনে করেন এসইও এজেন্সি, হ্যাঁ, জি। ইউএসএ ইউকের, তো এসইওর এই জায়গাতে সব থেকে কম্পিটিশন বেশি, মানে যারা এসইও করতেছে, এসইও টুল বড় বড় তারাই হলো এসইও আর্টিকেল গুলো লেখে। তো এখন যদি কেউ এসইও এজেন্সি হয়, সে আসলে কিভাবে রিসোর্সফুল আর্টিকেল লিখে র্যাঙ্ক করতে পারে? আপনার প্রশ্নটা কি এরকম যে বড় বড় এজেন্সি যারা যারা আছে বা বড় বড় কোম্পানি তারাই তো র্যাঙ্ক করে, তো হ্যাঁ, হ্যাঁ, এরকম ভাইয়া, যে আসলে তাদেরকে তাদের সাথে কম্পিট করে কিভাবে ওই মার্কেটে র্যাঙ্ক করা পসিবল? আচ্ছা, সত্যি কথা বলতে আপনি যত বড় মার্কেটে যাবেন, যত কম্পিটিটিভ মার্কেটে যাবেন, আপনার সময়, শ্রম, অর্থ তিনটাই লাগবে। হুম। তাহলে ওইখানে ভালো রাইটার লাগবে, ওদের যে ভালো ইনফোগ্রাফিক ডিজাইন, ব্লগের লেআউট, রেফারেন্স স্ট্রাকচার, তথ্য, রিসার্চ, টেবল, গ্রাফ, চার্ট লাগবে। ওরা যদি সপ্তাহে কম্পিটিটররা 12টা করে ব্লগ দেয়, আপনাকেও সিমিলার টাইপ অফ ব্লগ দিতে হবে। মানে আপনি যত কম্পিটিশনে যাচ্ছেন আপনাকে ওইভাবেই নামতে হবে। এখন কথা হচ্ছে যদি আমি কম্পিটিশন কমায় আনি তাহলে আমার কিন্তু চান্সেসটা বাড়ে, এই জন্যই কিন্তু নিশের আলোচনাটা আসে। ধরেন আমি যদি বলি যে আপনার এই যে কিচেন নিশ, কিচেন কিন্তু একটা বিশাল নিশ, কিচেনের মধ্যে আপনি কি কভার করবেন। এখন ধরেন আপনি পাইছেন যে রিসার্চ করে যে কিচেনের মধ্যে
হ্যাঁ, আপনার কোল্ড কিচেনের আইটেমগুলোর কম্পিটিশন কম। কোল্ড কিচেন বলতে কি, যেমন যেটা সালাদ বানায় এটা কোল্ড কিচেন, যেটা গরম দিয়ে রান্না করে এটা হট কিচেন। কথার কথা ধরে নেন, তাহলে একটা নিশে গেছেন কোল্ড কিচেন, ওই আইটেম দিয়ে কাজ করতেছেন। ওইভাবে আপনাকে দেখতে হবে কি কোনটাতে কম্পিটিশন কম। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটাতে কম্পিটিশন কম বিষয়টা এরকম না। ওই নিশটা 360 ডিগ্রি কাভার করতে হবে। ওই নিশেই শুধু আপনি লিখবেন লিখবেন লিখবেন। ওই নিশটা যখন পুরোপুরি ভাবে আপনি পিলার কন্টেন্ট এবং সাব কন্টেন্ট গুলা দিয়ে কাভার করবেন, তখন কি হয়, ওই নিশে আপনার র্যাঙ্কিংটা ইজি হয়। তখন দেখা যায় যে বড় সাইট গুলার সাথেও ওই ছোট সাইট গুলা ওই নিশে ভালো করে। আশা হুম, করি বুঝতে পারছেন। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। স্যারের ভাই, জি, হ্যাঁ, এটা ভেরি পার্সোনাল কোয়েশ্চেন, আই ডোন্ট নো ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট অর নট। বলেন, সমস্যা নেই। মানে ডু ইউ ওয়ার্ক ইন উইডেভ অর? আমি উইডেক্সে দীর্ঘদিন ছিলাম, এই মুহূর্তে নাই। ও আচ্ছা, সো হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। নাও ইউ হ্যাভ বিকাম ইন্ডিপেন্ডেন্ট নাকি? আমি একটা সফটওয়্যার কোম্পানির সিও হিসেবে আছি। আর আচ্ছা, মানে মোটামুটি অনেকগুলো সফটওয়্যার কোম্পানিতে আমি কনসালটেন্ট হিসেবে আছি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন কি, মানে হোয়াই ইজ দোকান সো মাচ, প্লাগইনটা এত এক্সপেন্সিভ কেন? এটার কারণ হচ্ছে দোকান একটা মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস। মাল্টি ভেন্ডর মানে, যেমন দারাজে কিন্তু অসংখ্য ভেন্ডর থাকে না, হুম। ভেন্ডর থাকে দেখেন। তার মানে একটা মাল্টি ভেন্ডর মার্কেট প্লেসে কারো 1000 2000 ভেন্ডরও থাকতে পারে, দারাজে কিন্তু কয়েক লক্ষ ভেন্ডর আছে। তাহলে এই যে ভেন্ডর গুলো আছে, যে এতগুলা ভেন্ডর যে ম্যানেজ করতে পারে তার অনেক ফিচারের প্রয়োজন পড়ে। তো এই প্লাগইনটা দেখতেছেন এরকম, কিন্তু এটাতে অনেক প্রোগ্রামার লাগে, অনেক ডিজাইনার লাগে। ঠিক আছে, এর কস্টিং অনেক বেশি। আর যাই মাল্টি ভেন্ডর ব্যবসা করতে আসছে তার হাতে টাকা অনেক বেশি, এই জন্য তার কাছে টাকা নেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে, একটু হম, সাবসিকুয়েন্ট করি ইফ ইউ ডোন্ট মাইন্ড। সেটা হম, হচ্ছে যে এটা কি ফরেন ইনভেস্টমেন্ট আছে এখানে উইডেভে? নো, নো, কমপ্লিটলি সেলফ ইনভেস্টমেন্ট। এটা দেখলাম মিস্টার তারেক হাসান, হি ইজ দি অ্যাকচুয়ালি দি ফাউন্ডার অফ উইডেভ অ্যান্ড প্রবলি দোকান নাকি? তারেক ভাই এবং নিজাম ভাই এই দুজনে। হ্যাঁ, বুঝতে পারছি, আচ্ছা, ওই ওই দুজনের নামই ওদের আছে। থেকে আবু তাহের সুমন ভাইও ছিল? না, উনি ছিলেন না। এনি আইডিয়া হোয়ার আর দে ফ্রম, মানে অ্যাকচুয়ালি তাদের মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা তারা মানে সিএস তারা কোত্থেকে? ঠিক আছে। জি জি, ঠিক আছে। আচ্ছা, একটু পার্সোনাল আলোচনা করছেন তো এই জন্য রেকর্ডিংটা ক্লোজ করে গেছে না এসে। আচ্ছা, এখন আসি। আহ, আপনারা যেটাতে আছেন বা যেটা শিখতে আসছেন, ভেরি গুড মুভ। এলএমএম এসইওটা শিখতে আসছেন, জিওটা শিখতে আসছেন। স্টিল এটা পুরোপুরি এক্সপেরিমেন্টের উপর চলতেছে। হ্যাঁ, তো ফুললি জিনিসটা এক্সপ্লোর, হয়তো মানুষ আরো কিছুদিন পরে 6 মাস পরে এটার একটা ভালো স্ট্রাকচার দাঁড়াবে, এটার উপর আরো ভালো রিসার্চ দাঁড়াবে, এটার উপর ভালো আর্টিকেল দাঁড়াবে, ইবুক দাঁড়াবে, কোর্স দাঁড়াবে। তখন আপনি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন নীল পাটেল যেটা বলতেছে যে ট্রাফিক আরো লস করবে ওয়েবসাইট গুলার, এইটা জি, আমি কালকে 3 4 দিন আগে করছে। শুনছি। হ্যাঁ, হ্যাঁ, কাল এরকম। গতকালকে আমি ওদের হচ্ছে গিয়ে প্রোডাক্ট লঞ্চ করলো এবং বললো সবকিছু আর কি দেখলাম। হ্যাঁ, প্রায় 10 মিনিটের একটা ভিডিও বানাইছে নীল পাটেল, তাই না? তো এখানে নীল পাটেল যেটা বলছে যে এআই আসলে মানুষের পক্ষ থেকে সব কাজ করে দিবে, এমন একটা জায়গায় যাবে তখন আসলে এই ম্যানুয়াল কাজগুলোর দরকার পড়বে না, মানুষ আর সাইটে অত বেশি আসবেও না। আই জাস্ট হ্যাভ এ কোয়েশ্চেন ভাই। জি ভাই। সেটা হচ্ছে যে আমি যদি আমার সাইট, মানুষ যদি সার্ভিস চায় কোনো সাইটের কাছ থেকে, তাহলে কেন আসবে না? বিকজ আমি একটা সাইট খুঁজি কি দিয়া? উইথ মাই কিওয়ার্ড, রাইট? কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড ইজ নট নাথিং বাট হোয়াট আই নিড। আচ্ছা, আমার আমি এটাই বলি। হোয়াট, আমি যদি আমি আমি হোয়াট আই নিডটা কিন্তু আমি এআই এর কাছে গেলে কিন্তু পাচ্ছি না। এআই আমাকে নিড দিতে পারছে না, এআই আমাকে ডাইরেক্ট করছে যে তুমি এই এই জায়গায় খুঁজো, ওই গেলে তাহলে পাবা।
না না, এই আমি তাই কি না? আপনাকে সাথে একটু আর্গুমেন্ট করি, ঠিক আছে? জি, সেটা হচ্ছে ন্যানো ব্যানানা আসছে গুগলের, দেখছেন? গুগলের ন্যানো ব্যানানা আসার পরে ন্যানো ব্যানানা আসছে, রাইট রাইট, হ্যাঁ। ওই দিন একদিনে 1000+ কোম্পানি তাদের সার্ভিসটা অবসোলেট হয়ে গেছে, শেষ। 1000+ কোম্পানি ন্যানো ব্যানানা আসার একদিনের মধ্যে। তাহলে এআই আপনাকে এখন করে দিচ্ছে না কাজ? এখন বলতে পারেন এআই কি করতে পারবে না? এআই হচ্ছে আপনার খাওয়াই দিতে পারবে না। এই ভার্চুয়াল দুনিয়ায়, ডিজিটাল দুনিয়ায় এআই কোন কাজটা করতে পারে না এটা নিয়ে আর্গুমেন্ট হতে পারে, কোনটা পারে এটা নিয়ে আর্গুমেন্টের দিন শেষ। ন্যানো ব্যানানা যখন 1000টা কোম্পানিকে একদিনে শেষ করে দিল, তাইলে পরবর্তী আপডেট গুলা যে এটা করবে না আপনি কেমনে জানেন? ধরেন আজকে যে সফটওয়্যার কোম্পানি গুলাতে আমি কাজ করতেছি, আমি আনন্দে বলতেছি ভাই সফটওয়্যার কোম্পানি ভালো, স্মার্ট, কাজ করা মজা, এই সেই। এআই যে শুধু যখন এই প্রম্পটের উপর নির্ভর করে সফটওয়্যার বানায় দিবে, আমি বলবো আমার এরকম সফটওয়্যার দরকার, এখন তুই কোড লিখে দেয় না, আমি কোড না, আমি ওই সফটওয়্যারই চাই। তখন যদি সে কতটুকু করে দেয় তখন? কিংবা ধরেন এই যে ছবি ভিডিও এগুলো তো সব এআই দিচ্ছে, যেমন এআই সিভি রাইটিং এর অসংখ্য টুল আছে, অসংখ্য টুল আছে। দেখেন এআই সিভি রাইটিং, এআই দিয়ে সিভি লিখে দেয়। চ্যাট জিপিটি যদি একটা ফিচার আনে যে এআই সিভি রাইটার, ছবি ভিডিও সিভি, শেষ। একদিনে 1000টা বিজনেস শেষ। তার মানে আপনি এই সার্ভিসটা, এমন একটা সার্ভিস যদি আনেন যে আগামী 10 বছর এআই এইখানে হাত দিবে না, সেটা ডিফারেন্ট আলোচনা। কিন্তু প্রতিদিনই কোনো না কোনো বিজনেসকে এআই ধ্বংস করে দিচ্ছে, কোনো না কোনো ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিচ্ছে, প্রতিদিনই হচ্ছে। এই যে যেমন গত 1 সপ্তাহ আগে একটা টুল আসছে, সফটওয়্যার একটা টুল। এই টুলটা কি করছে যে আপনি শুধু একটা ছবি দিবেন আপনার প্রোডাক্টের, এই টেবিলের উপর রেখে, ধরেন আপনার এই যে এটা হচ্ছে আমার একটা মাইক্রোফোন, টেবিলের উপর রেখে এটা একটা ছবি তুললাম, শেষ। ওরে দিয়ে দিলাম, ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, ও ডিজাইন করবে, ও এটা নিয়ে ভিডিও তৈরি করবে, এইটা নিয়ে অ্যানিমেশন তৈরি করবে, এইটা নিয়ে আপনার অ্যাডের কন্টেন্ট তৈরি করবে, এটাতে সে সাউন্ড দিবে, মোশন দিবে, শেষ। মানে এইখানে আপনার যে 4-5টা লোকের কাজ লাগতো, এক চান্সে সে শেষ করে দিচ্ছে, কিচ্ছু লাগবে না, খালি আমার একটা ছবি দাও, বাকি কাজ আমার। তাহলে এটা আপনি জানেন না সার্ভিসটা কতদিন এক্সিস্ট করবে। সো ফিজিক্যাল যেটা, এই যে কৃষি কাজ করা বা এই জিনিসগুলা, এটা দেখেন এআই কতদিন পরে খায়, ওইটা ডিফারেন্ট আলোচনা। কিন্তু এই ডিজিটাল দুনিয়ায় যে কোনো কিছু আমরা জানি না কবে কোন দিন কোনটা নিয়ে আসে আর একদিনে কি হয়। তো সামগ্রিকভাবে নীল পাটেল বলছে যে সাইটের ভিজিটর কমবে, মানুষ এআই এর উপর নির্ভরশীল হয়ে যাবে। যেমন আপনারা কি জানেন যে এআই এখন এক্সেল এর কাজ করে দেয়, আপনার কিন্তু গুগল শিটে যাওয়া লাগে না। আপনি GPT-5 যার আছে, জি GPT-5 এ আপনি একটা এক্সেল ফাইল আপলোড করবেন, এক্সেল ফাইল আপলোড করে বলবেন এই ফাইল থেকে এইগুলা সর্টিং করো, এটা ফালায় দাও, এটা রাখো। পুরোপুরি নির্ভুল না, কিন্তু ম্যাক্সিমাম কাজ সে করে দেয়। দেখেন আপনি ফাইল আপলোড করবে, তাহলে এই যে এক্সেল এক্সপার্ট যে এত এত কোড জানতো, ইকুয়েশন জানতো, যার এত ডিমান্ড ছিল, এই কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেটা বললাম আপনাদের যে গাইডলাইনটা দেই, টেকনোলজি খুব সুপার ফাস্ট হবে, আপনারা ফাস্ট মুভার, আপনারা এই জন্য আশা করি সব জায়গা থেকে আগায় থাকবেন। নতুন কোনো রিসোর্স আসলে, নতুন কোনো টপিক আসলে, নতুন কোনো ডিসকাশন থাকলে এটা আপনার আগে বুঝতে পারবেন, আগে ধরতে পারবেন, কারণ আপনি বেসমেন্টটা জেনে গেছেন। তো আমি যেটা বলি কন্টিনিউয়াসলি রিসার্চ করবেন। চ্যাট জিপিটি রে আস্ক করতে করতে পাগল বানায় ফেলবেন। এই যে একজন বলছিলেন না ভাই আর কিছু শিখা লাগবে, আপনি আজকেই যাবেন চ্যাট জিপিটি তে যাবেন, দরকার হয় প্রো ভার্সন নেবেন। আমি চ্যাট জিপিটির প্রো ভার্সনটা ইউজ করি, কজ ভাল লাগে, অনেক কিছু পাওয়া যায়। এটাকে খরচ হিসেবে দেখবেন, এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখবেন। প্রশ্ন করতে করতে পাগল বানায় ফেলবেন চ্যাট জিপিটি। জিও কি, যা শিখছি এটা ঠিক নাকি ভুল নাকি, ঠিক ভুল হলে কেন বল, ঠিক হলে কেন বল, এরপরে আর কি শিখা লাগবে, এই কথা কি সত্যি, এটা কতটুকু সত্যি, এই সত্যিকে তুমি কই পাইছো, কে বলছে তোমার সত্যি, রেফারেন্স দাও।
ঠিক আছে, এরপরে কি করব? 26 সালে কি হতে পারে, 27 সালে কি হতে পারে, প্রশ্ন করতে করতে পাগল বানায় ফেলবেন ওরা। ঠিক আছে, তাহলে আপনি ভালো শিখতে পারবেন। এরপরের কথা, যা শিখছেন এটাকে যদি আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই না করেন, আপনি টিকে থাকতে পারবেন না। হুম, আচ্ছা, যে যে ভাইয়া বলছিলেন, যে ভাইয়ার সাপেক্ষে আরেকটা কথা বলি। যেমন আমি বলছি না, আমি আমার ক্যারিয়ারের প্রথম দিকে পেইড অ্যাডস নিয়ে অনেক কাজ করছি। হ্যাঁ, তখন এখন ফেসবুক একটা টার্গেটিং নিয়ে আসছে, অ্যাডভান্টেজ এআই টার্গেটিং। এখানে কি করে জানেন? এআই টার্গেট করে দিবে অডিয়েন্সকে। এআই যখন দেখবে একটা অ্যাডে উইমেনরা বেশি ইন্টারঅ্যাক্ট করতেছে, তাহলে ওই অ্যাডটা উইমেনকেই বেশি দেখাবে। এআই যখন দেখবে 18 থেকে 25 এই এইজের মানুষ ওই অ্যাডে বেশি ইন্টারঅ্যাক্ট করতেছে, তাকেই সে একটা দেখাবে। এআই যখন দেখবে বিজনেস ওনাররা এই অ্যাডটাতে বেশি এঙ্গেজ, তাদেরকেই দেখাবে। মানে আমি যে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, এইজ, জেন্ডার, ম্যারিড কি আনমেরিড, প্যারেন্ট কি প্যারেন্ট না, এই যে এগুলো সিলেক্ট করে করে ফেসবুকে অ্যাড রান করছি, এআই বলতেছে কিচ্ছু লাগবে না, তুমি আমার হাতে ছেড়ে দাও। এটা সে কি করবে, কন্টিনিউয়াসলি সে এখন লার্নিং করতেছে। মানে একটা যখন প্রথম 1000 জন মানুষের কাছে ধরেন সে নিল, এবার দেখলো কারা কারা কোন ধরনের মানুষ বেশি রেসপন্স করতেছে, কোন ধরনের মানুষ এই প্রোডাক্টটা বেশি চাচ্ছে, তাহলে ওগুলা খোঁজো। তাহলে এই যে মার্কেটিং এত সূক্ষ্মভাবে জিনিসগুলা শিখছি, এআই বলে যে আমি করে দিচ্ছি, তোমার কিচ্ছু করা লাগবে না। তাহলে এটা তো শুরু, এখনো হয়তো এআই মানে অত নিখুঁত ভাবে টার্গেটিং করতে পারতেছে না, কিন্তু শুরু। এআই তো বাচ্চা, এই তো ধরেন 5 বছর 6 বছর বয়স হলো। তাহলে এআই এর যৌবন কি, এটা কি আমরা দেখছি এখনো? সে তো মানে শিশু থেকে কৈশোরেই পড়ে নাই। এআই তো যৌবন দেখি না, জানি না কি হবে, এটা আমরা কেউ ইমাজিন করতে পারবো না। সো এই জন্য সবসময় নতুন কিছু আসলে এক্সপ্লোর করবেনই করবেন। নতুন কিছু আসলে এক্সপ্লোর করবেন, ঘাটাঘাটি করবেন, জানবেন, যত এআই টুল আছে ইউজ করার চেষ্টা করবেন, ফ্রি ট্রায়াল ভ্যালু নিয়ে দেখার চেষ্টা করবেন, এক্সপার্টরা কি বলে এটা জানবেন, সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল পড়বেন। হ্যাঁ, নীল পাটেল, ব্রায়ান ডিন, স্যাম ও তারা কি বলে পড়বেন, এইচএফ এর ব্লগ করবেন, এক্সএমএস ব্লগ করবেন, কানেক্টেড থাকবেন, কমিউনিটিতে কানেক্টেড থাকবেন, গ্রুপে কানেক্টেড থাকবেন, যারা এই বিষয় নিয়ে কথা বলে তাদের সাথে কানেক্টেড থাকবেন, তখন আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন। সো আমি আপনাদেরকে বলবো, যা শিখছেন আপনি এই শিক্ষাটাকে ধরে রাখতে পারবেন যদি আপনি এবার পার্সোনালি সেটাকে আপনার কোনো একটা প্রজেক্টে অ্যাপ্লাই করেন। যদি অ্যাপ্লাই না করেন, আপনি আসলে এক্সপেরিমেন্টও করতে পারবেন না। অ্যাপ্লাই করে আপনাকে শিখতে হবে জিনিসটা কি, আসলে যা শিখছি তা কতটুকু কাজ করে। হ্যাঁ, so যত বেশি অ্যাপ্লাই করবেন শিখতে পারবেন। সবচেয়ে বড় কথা, এসইও তে নিজে যা এক্সপেরিমেন্ট করে শিখছেন এটার উপরে লার্নিং নাই, এটাই সবচেয়ে বড় লার্নিং। এটা অলওয়েজ করবেন। আর যারা হচ্ছে এখানে এস্টাবলিশ একটা জবে আছেন বা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তারা তো অ্যাপ্লাই করবেন। আর যারা নিউ, অবশ্যই বলবো যে আমি যে কোনো একটা প্রজেক্ট আপনি শুরু করেন, নিজের একটা পার্সোনাল সাইট থেকেও শুরু করতে পারেন, ক্লায়েন্টের কাজ করেও শুরু করতে পারেন। কাজে আপনি যদি এই ট্র্যাকে 6 মাস লেগে থাকেন, এই ট্র্যাক ছাড়তে পারবেন না। এই ট্র্যাক যদি আপনি 6 মাস ইগনোর করে রাখেন, এই ট্র্যাকে ঢোকাটাও আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো সবচেয়ে ভালো অ্যাডভাইস হচ্ছে আপনারা কন্টিনিউয়াসলি লার্নিং করেন, আপনি এটাকে লার্নিংটাকে কাজে লাগান, কানেক্টেড থাকেন, জিনিসগুলো নিয়ে রিসার্চ করেন, লিঙ্কডইনে এই রিলেটেড মানুষগুলাকে কানেকশনে রেখে ভরে ফেলুন। হাউ, দক্ষিণা বাতাস, ঠিক আছে, কিংবা এই প্রিন্স বয় মামুন, হ্যাঁ, ব্লুফেরি লায়লা, এগুলারে কখনোই আপনার আশেপাশে রাখেন না, কোনো লাভ নেই, সময় নষ্ট। তো লিঙ্কডইনে প্রফেশনাল লোকগুলাকে কানেক্টেড রেখে ওদের সাথে কথা বলেন, ডিসকাস করেন, পোস্ট করেন, কমেন্ট করেন, নিজে পোস্ট দেন, নিজে এক্সপ্লোর করেন। আশা করি এটা আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, অন্যকে এঙ্গেজ করেন, এটাই হচ্ছে পিওর লার্নিং। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের প্রতি আমার আহ, কথা। হ্যাঁ, তো এসিও একটা ম্যারাথন আসলেই, এটা কন্টিনিউয়াসলি আপনাকে, এটা কিন্তু স্প্রিন্ট না, 100 মিটার দৌড়ালে শেষ, এটা না, এটা ম্যারাথন।
চলতেই থাকে, নেভার এন্ডিং প্রসেস। আপনি যত ভালো এসিও করেন না কেন, কম্পিটিটররা বসে নেই, দিন দিন তার চেয়েও ভালো করতে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি, বলেন। ভাইয়া আপনি তো হচ্ছে এসইও সাইটটা বা হচ্ছে যে মেশিন লার্নিং এর সাইটটা আর কি আমাদেরকে প্রপারলি বুঝালেন, যেটা আসলে আমরা শিখবো বা শেখার জন্যই এখানে এসেছি। ভাইয়া ফুল ডিজিটাল মার্কেটিং সেক্টরটা নিয়ে যদি একটু ব্রিফ করতেন ভাইয়া। মানে যেমন আমি একটা এজেন্সিতে কাজ করছি, এখানে আসলে আমি একটা সাইট নিয়ে কাজ করতে পারি না, আমাকে মাল্টিটাস্ক কাজ করতে হয়। তো ফুল ডিজিটাল মার্কেটিং সেক্টরটা নিয়ে যদি বলতেন ভাইয়া, যে কোন স্কিল গুলো ফিউচারে আমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, আমি সাজেস্ট করবো, যেমন ধরেন আমার একটা পছন্দের নিশ আছে, সেটা হচ্ছে সাস। আমি ওইখানে ফুল ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, কিন্তু সফটওয়্যার, সাস, ওয়ার্ডপ্রেস, মানে টেক রিলেটেড জিনিসগুলো নিয়ে কাজ করি। তো আপনি একটা নিশ সিলেক্ট করেন, কোন নিশে কাজ করবেন। তো ওই নিশে আপনি যান, ওই নিশে আপনি ফুল এক্সপ্লোর করেন। আর ফুল ডিজিটাল মার্কেটিং এর কথা যদি বলি, এটা আসলে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। যেমন ওই যে বলছি, আমাদের ইন্ডাস্ট্রিতে কি 75% হচ্ছে আপনার দেখা যায় অর্গানিক্যালি আসে, 25% হচ্ছে বড় জোর আপনার পেইড অ্যাডস থেকে আসে। কিন্তু ই কমার্সে যদি যান, ই কমার্সের 75% সেলই দেখবেন কি আপনার পেইড অ্যাডস থেকে আসে, 25% হয়তো অর্গানিক থেকে। ঠিক আছে, আপনার রিয়েল এস্টেটে গেলে কি হয়, ম্যাক্সিমাম সেল লিড জেনারেশন থেকে আসবে, লিড থেকে আসবে, তখন সেলস টিম কল দিয়ে কনভার্ট করবে, এটাই হয়। তাহলে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ভ্যারি করে। তো আপনি যে ইন্ডাস্ট্রিতে যান না কেন, একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, ওই ইন্ডাস্ট্রিতেই কাজ করবেন। পরবর্তীতে দেখবেন কি কোনো সার্কুলার আসলে বা আসলে যে বারবার ইন্ডাস্ট্রি সুইচ করেন, তার জন্য জব পাওয়া কঠিন। যে একই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন আছেন, তার জন্য ওই ইন্ডাস্ট্রিতে ভালো জব পাওয়া সহজ। এটা আমি আমার পার্সোনালি ফিল করি। আপনারা এরকম কাজ করে ওই একটা ইন্ডাস্ট্রিতে ফুল ডিজিটাল মার্কেটিংটা কভার করেন, আশা করি আপনারা ভালো করতে পারবেন। জি। আর ভাইয়া আসলে এআই আসার পরে না ডিজিটাল মার্কেটিংটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কোটা টেস্টের কোর্স করছিলাম, আসলে ফেসবুক, তারপর গ্রাফিক ডিজাইন সবকিছু এআই এর আসার পর না আমরা চিন্তা করি আজকে যেটা আছে কালকে আবার নতুন কি আসে। আমি আসলে দেখছি না পার্সোনালি, আমি জব করি বাংলা লিঙ্কে, আমি দেখি তো বিভিন্ন ইস্যুতে এআই আসার পর অ্যাপ্লিকেশনটা আমাদের কিছুটা মানে আজকে এটা শিখছি, কালকে আবার নতুন কি আসবে, 2 মাস পর কি আসবে, এই জন্য আসলে কি মানে সবই চেঞ্জিং, আমাদের ওইটার সাথে খাপ খাওয়ায় মিলে চলতে হবে। রাইট, এক্স্যাক্টলি, ভাইয়া সবকিছু চিন্তা। আমার একটা কথা ছিল, আপনি যেহেতু ভাই এই যে অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছেন, তো আমাদের মেইনলি হলো লোকাল এসইও এজেন্সি, হ্যাঁ। তো জি, আমাদের আমি মনে করতেছি আপনার কথা শুনে যে আমাদের যদি একজন অ্যাডভাইজার থাকতো ভালো হতো, আপনি যদি কাউকে সাজেস্ট করতেন। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে নক করেন, আমি একজনকে সাজেস্ট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাইয়া। হোয়াটসঅ্যাপটা, হুম হুম। আচ্ছা, আমি আপনাদেরকে দিয়ে দিই, হ্যাঁ। আমার, আপনারা বিশেষ করে হচ্ছে ওই রাত 9টা 10টার পরে, 10টার পরে নক দেন, তাহলে আমি ফ্রি থাকি ক্লাসটা শেষ করে। তো দিনের বেলা অফিস থাকি, তো দিনের বেলা হয়তো আমি রেসপন্স করতে পারবো না, রাতের বেলা নক দিন ইনশাআল্লাহ, ঠিক আছে। ভাইয়া কি অনসাইট জবেও আছেন নাকি আপনি যেটা হ্যাঁ, studio ওইটাই? অনসাইট জবে আছি। ও, আচ্ছা ভাইয়া আচ্ছা। আমি একটা কোয়েশ্চেন করতে চাই। জি, এআই যে আপডেটটা আসলো, আসার পরে যেভাবে ট্রাফিক কমে গেল, তো আমি অলরেডি সাস কোম্পানিতে আছি। ট্রাফিক কমে যাওয়ার পরে এটা দেখতে নিজের কাছে কেমন একটা আনকমফোর্টেবল লাগে, যে ট্রাফিক হঠাৎ করে এত ড্রপ করে গেল। এটা বেটার করার ওয়েটা কি? আচ্ছা, যেটা এআই এর জন্য ড্রপ করছে, সেটা তো একটা কনসার্ন। আর হচ্ছে বেটার করার পর ওয়ে হচ্ছে কয়েকটা কারণে দেখবেন আপনি ট্রাফিক বেটার করতে পারবেন। আমি একটা জিনিস দেখাই আপনাকে, একটা সাইট দেখবেন। আপনারা এই সাইটটা চিনেন কি, এফ পাইলট? হ্যাঁ, হ্যাঁ জি। হ্যাঁ ভাইয়া চিনি। চিনেন না? এই সাইটে আপনি আছেন নাকি ভাইয়া দায়িত্বে? হ্যাঁ, আছি তো ভাই। ও, আচ্ছা আচ্ছা।
এটা ট্রাফিক দেখেন তো, দেখছেন? বলেন তো ট্রাফিক এরকম ঊর্ধ্বমুখী কেন, বাড়তেছে কেন? আপনাদেরকে শিখাই দিব টেকনিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া শিখাই দেন, এটা কিভাবে হলো ভাইয়া? ভাইয়া একটু বলেন কাইন্ডলি। শুধু এটা করবেন, হ্যাঁ। এই যে আপনার সাইটে কিছু ফ্রি টুল দিয়ে রাখবেন, এই যে জি 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 ফ্রি টুল এইগুলা থেকে প্রচুর ট্রাফিক আসে, আপনি চিন্তা করতে পারবেন না। মানে ফ্রি রিসোর্স, এই টুল গুলা বানাইতে কতক্ষণ লাগবে জানেন? আমার 5 মিনিট লাগবে এক একটা টুল বানাইতে। চ্যাট জিপিটি দিয়ে এইসব টুল বানানো যায়, একটা জি টুল ভাই, বানাইতে 5 মিনিট আমরা লাগে। কাজ করতেছি অলরেডি টুল নিয়ে, এটা ভালো কাজ করেন। আপনার দেখাই যে দেখুন শপিফাই দেখাইছিলাম আপনাদেরকে। আপনি যত ফ্রি রিসোর্স দিবেন, ফ্রি টুল দিবেন, মানুষ হচ্ছে ধোমায় আসে। যেমন আমি বলি, এই ফ্রি টুল গুলা কি কি? এই যে দেখেন এখানে আপনি স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন, ধরেন এই যে ডলার টু টাকা, টাকা টু ডলার, এগুলো কি একটা টুল না? জি মাইল টু কিলোমিটার, কিলোমিটার টু মাইল, লিটার টু গ্যালন, গ্যালন টু লিটার। মানে এক্সাম্পল দেখালাম আর কি। আপনার অ্যাডসেন্স রেভিনিউ ক্যালকুলেটর দেখবেন, এগুলো অসংখ্য টুল আছে, আমি দেখাই যে অ্যাডসেন্স রেভিনিউ ক্যালকুলেটর। আপনার কিন্তু এইসব টুল বানাইতে কোনো প্রোগ্রামিং জানা লাগবে না, ঠিক আছে? এই টুল আমি 5 মিনিটেই বানাইতে পারি, মানে কোড কোড সব লিখে, এআই আছে। আমি কিন্তু প্রোগ্রামার না, ঠিক আছে, বানাইতে পারি। এই দেখুন, এই যে এখানে এই যে টুল যা যা আছে না, তা টু কান্ট্রিজ, আপনার নিশ কি গেমস, হ্যাঁ। আপনার হচ্ছে দেখেন এই যে মান্থলি কত ভিজিট হলে কত টাকা, এই যে এতগুলা ভিজিট হলে এত টাকা আসবে, হেডার থেকে আসবে এত টাকা, অ্যাডসেন্স থেকে। আপনার ভিজিট কমায় দেন তাহলে এত, যত কমান তত। আর যদি আপনি দেন যে টায়ার 3 কান্ট্রিজ, আরো কম। টায়ার 1 কান্ট্রিজ দিলে আরো বেশি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দিলে আরো বেশি। তো এইসব টুল আসলে 5 মিনিটের বিষয় চ্যাট জিপিটি দিয়ে বানানো, ঠিক আছে? তো এইরকম ফ্রি রিসোর্স যখন দিবেন, ভিজিটর আসবে। এটা হচ্ছে একটা নিনজা টেকনিক। তো আপু আপনি এই ফ্রি রিসোর্স দিয়ে ট্রাই করেন। আর ভাই একজন অ্যাকশন প্ল্যানের কথা বলতেছেন, আমি একটা চেক লিস্ট দিয়েছিলাম আপনাদেরকে জিওপিটি, মনে আছে? ওইটা ফলো করেন, জিওসিওর অ্যাকশন প্ল্যান বা চেক লিস্ট। আচ্ছা ভাইয়া, হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাই নাই। চ্যাট বক্সে দেওয়া আছে ভাইয়া, দেখেন। ও চ্যাট সরি, চ্যাট বক্সে আসেনি। না, আসে না। হুম, এই যে দেখেন দিছি ভাই, এখন আসছে। এখন আসছে, জি ভাই। হ্যাঁ ভাইয়া, জিওটা নিয়ে কেমনে কি আগাবো, এটা দিয়ে কেমনে কতদূর কেমনি করা যাবে, যেহেতু এটা এখনো মার্কেটে অ্যাভেলেবল হয়নি। হ্যাঁ, ওইটাই তো বললাম। এটা আসলে আপনি এখন যা শিখছেন সেটাকে আপনি এক্সপেরিমেন্ট করবেন, কাজে লাগাবেন এবং নতুন কিছু পাবেন। এই যে যা শিখছেন, কনভারসেশনাল কোয়েরি ফরম্যাটে কন্টেন্ট লিখবেন, কন্টেন্টে ভালো ইন্টারনাল লিঙ্কিং করবেন, রেফারেন্স রাখবেন, ঠিক আছে? এইখানে এনএলপি অপটিমাইজেশন বা এনএলপি টার্ম গুলাকে আপনি বেশি বেশি করে ফোকাস করবেন। এটার ব্র্যান্ড মেনশন আপনি বেশি বেশি করে করবেন। স্কিমাটা আপনি প্রপারলি হয়েছে কিনা সেটা দেখবেন। element.txt টা আপনি প্রপারলি বসেছেন কিনা এই জিনিসগুলো দেখবেন। ও যা যা বলছি এটাই তো আপনি এক্সপেরিমেন্ট করবেন, তাই না? জি জি জি, ক্যারিয়ারটা মানে জিওতে ক্যারিয়ারটা কেমনে কি করবো এটা? ক্যারিয়ারটা কিন্তু দেখবেন ফাইবারে এখন আপনার আলাদা করে কিন্তু একটা ক্যাটাগরি আছে আপনার জিওর উপর, দেখছেন? ওই জি ক্যাটাগরিতে দেখবেন অসংখ্য কাজ। আপওয়ার্কে দেখবেন জিও বা এই টার্ম গুলা কিন্তু বাজওয়ার্ড। এইসব জায়গায় গিগ খুলবেন, সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। এইসব জায়গা থেকে যখন কাজ পাবেন দেখবেন কি আপনার কাজের মধ্যে রয়েছেন। যদি ট্র্যাকে থাকতে চান এই ক্যাটাগরিতেই কাজ করতে হবে, তাহলে আপনি এই ক্যাটাগরির লেটেস্ট জিনিসগুলো আরো সহজে জানতে পারবেন। তো আপনার সাইটে অ্যাপ্লাই করেন, ঠিক আছে? এই রিলেটেড কাজ কোথায় আছে খুঁজে বের করেন, অ্যাপ্লাই করেন। ওই রিলেটেড কাজগুলো করলেই দেখবেন আপনার মানে পরবর্তী স্টেপটা নিতে ইজি হয়েছে, ঠিক আছে? জি। হুম। আর কেউ কিছু বলবেন আপনারা? ভাইয়া আপনাদের Any হোয়াটসঅ্যাপ। last advice? Any last advice? তো লাস্ট অ্যাডভাইস হচ্ছে যে
সবসময় আজকে যা আছে তার চেয়ে চেষ্টা করবেন 2 বছর পরের থিঙ্কিং করার, প্রেজেন্ট না। এরপরে কি আসতে পারে ওইটা হচ্ছে বিভিন্ন জায়গায় রিসার্চ করে বের করার চেষ্টা করবেন, তাহলে আপনি আগায় থাকবেন। এটা হচ্ছে লাস্ট। আমি তো মনে করি লাস্ট অ্যাডভাইস নেভার লুজ কন্ট্যাক্ট উইথ শাহরিয়ার হাসান, দ্যাটস দ্য লাস্ট অ্যাডভাইস। এটা অলওয়েজ অ্যাডভাইস, ঠিক আছে? এটা লাস্ট না, এটা সবসময় ইনশাল্লাহ। এটা এটা কিভাবে সম্ভব ভাইয়া, আপনার কাছাকাছি থাকা? কোথায় অ্যাক্টিভ আছেন আপনি? আমি লিঙ্কডইনে সবচেয়ে বেশি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকি। লিঙ্কডইনে যদি কানেক্টেড থাকেন আমি সবচেয়ে খুশি হব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি, একটু কাইন্ডলি দেখেন ভাই। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে এই থ্যাংক ইউ ছোট সো একটা মাচ কোর্সে ভাইয়া, আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি যেগুলো আসলে দরকার ছিল বেসিক্যালি, মানে স্পেশালি সাসের জন্য ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা ইনফরমেশন আপনাকে জানানোর জন্য বলি, আমরা কিন্তু আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। তো যেহেতু অ্যাজ এ মেন্টর আপনার কাছ থেকে কিছু শিখছি, সেই ক্ষেত্রে আমরা যদি কখনো কোনো প্রোগ্রামের আয়োজন করি ছুটির দিনে, আপনাকে যদি ইনভাইট করি আর আসলেন আমাদের সাথে একটু খাইলেন, বা আমরা তো আসলে আউটডোরে কানেক্টেড আছি হোয়াটসঅ্যাপে সবাই, তো আপনাকে একদিন যদি ইনভাইট করি, তাইলে আপনি একটু আইসেন আর কি, যাতে আমরা, যেহেতু কাউকে এখন পর্যন্ত ফেস টু ফেস আমরা কিন্তু কেউ দেখি নাই, হ্যাঁ এই সেক্টরে আসি, হয়তো ইনভাইট করতে পারি যদি সবাই অ্যাপ্রুভ করে। হয়তো আমি চাইবো যে আপনি যদি উত্তরাতে আসেন, আমার বাড়ি টঙ্গীতে, সবাই যদি সারাউন্ডিং এ থাকে, সেটা আমরা একটা আপনাকে জাস্ট ইনভাইট করবো আর কি। আমি কিন্তু ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নাই ভাইয়া। ইয়া দেন, আমরা নাম্বার, আপনি নাম্বার দেন মেসেজে, আমরা অ্যাড করে দিচ্ছি এখনই। আচ্ছা ঠিক আছে জাকারিয়া ভাই, আমি ইচ্ছা পোষণ করলাম। ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে। ইনশাল্লাহ ভাই দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে সবাইকে বলি, এই 6টা ক্লাসের একটা ছোট কোর্স ছিল, আশা করি এই জিনিসটা আপনাদের জাস্ট একটা ডোর ওপেন করছে, বাকিটা আপনারা আরো এক্সপ্লোর করেন, ঠিক আছে? তো এর মাঝখানে আমিও যেই জিনিসগুলো বলছি, যা জানি তা বলছি, অনেকগুলো এক্সপেরিমেন্টের উপরে ভিত্তি করে বলছি, কিছু এক্সপিরিয়েন্স থেকে বলছি, কিছু এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করেও বলছি। তো এটা আসলে নেভার এন্ডিং প্রসেস। 6 মাসের মধ্যে আরো অনেক কিছু আমাদের সামনে ক্লিয়ার হবে, আমরা যাতে জিনিসগুলা মানে সবসময় কমিউনিকেটের মধ্যে থাকতে পারি, মানে জানার মধ্যে থাকতে পারি। আশা করি তাইলে আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই ছোট একটা কোর্সে অল্প সময়ের জন্য আপনাদের সাথে পরিচয়, তো কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার সাথে কানেক্টেড থাকেন, সম্পর্ক রাখেন, এটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, দিন শেষে একটা সম্পর্ক একটা অনেক ভালো কিছু, হ্যাঁ, সম্পর্ক থেকে অনেক কিছু হয়। আমি যদি আপনাকে কোনো হেল্প করতে পারি, আপনি যদি আমাকে হেল্প করতে পারেন, একজন আরেকজনকে যদি হেল্প করতে পারেন, এটা আসলে অনেক বেশি আপনাদেরকে মানে আগায় রাখবে, ঠিক আছে? তো নেটওয়ার্কিং রাখবেন, সম্পর্ক রাখবেন, ঠিক আছে? আশা করি সবাই সবার সাথে সম্পর্ক রাখবেন, এতটুকুই আমার বলা, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। জি ঠিক আছে ভাইয়া, তাহলে আসসালামু সবাই আলাইকুম। সবাই ভালো তো থাকবেন। ভাইয়া, এটা কি জি আপনার ভাইয়া, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা শেয়ার করছেন? এটা কি জি জি হোয়াটসঅ্যাপ নাম্বার? জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ আল্লাহ হাফিজ। হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। Allah Hafiz, Allah Hafiz. আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন। জি।